তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আমি কিছু কোশ্চিন আলোচনা করছি। তোমাদের মাইক অনই আছে, তোমরা এর অ্যান্সারগুলো দিতে পারো। বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো, আহ, যা আমি লক্ষ্য করছি তাতে ইন্টারভিউতে তুমি যে বিষয়ে ডেমো দাও, তারা আরবিটারি কোশ্চিন করছেন, এবং তারা আরবিটারি কোশ্চিন করছেন মানে তোমাকে যে কোনো জায়গা থেকে কোশ্চিন করতে পারে। তার ফলে অনেকেই দেখছি, যারা যারা ব্যাচের সঙ্গে যুক্ত আছো বা যারা আমার স্টুডেন্ট, তারা জিজ্ঞেস করছো যে স্যার আমি রিয়াল নাম্বার সিস্টেমের উপর ডেমো দেবো, তাহলে আমাকে কি কি ধরতে পারে। কেউ কেউ জিজ্ঞেস করছে যে স্যার আমি রাইট সার্কুলার কোণের উপর ডেমো দিব, আমাকে কি কি ধরতে পারে। কেউ বলছো স্যার আমি থিওরি অফ ইকুয়েশনের পলিনোমিয়ালের উপর ডেমো দিব, আমাকে কি কি ধরতে পারে। কেউ বলছো স্যার আমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রির উপর ডেমো দিই, কি কি ধরতে পারে। কেউ বলছো স্যার আমি প্রফিট লসের উপর বা পাটিগণিতের উপর যদি আমি ডেমো দিই, কি কি ধরতে পারে। সম্ভব না বলা। মানে এই কোশ্চিনের অ্যান্সারগুলো হচ্ছে যে এই কোশ্চিনের অ্যান্সারগুলো বলা সম্ভব না। সম্ভব না কেন? কারণ এটা আমি যদি বলি সেটা আমার ইচ্ছে মতো। যে আমি যদি ইন্টারভিউ প্যানেলে বসতাম এবং আমি যদি মানে কেউ যদি এই ডেমোটা দিত, তার এগেনস্টে আমি হয়তো এই কোশ্চিনটা ধরতাম। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বা ইন্ডিভিজুয়াল মতামত হবে। আর যখন একটা জায়গায় অনেকজন এক্সপার্ট থাকবেন, তো তাদের মতামত ভিন্ন হবে, এবং তাদের ওই এক্সপার্ট টেবিলের মধ্যেও চারজন পাঁচজন যতজনই এক্সপার্ট থাকুক, তাদের মধ্যেও দেখবে এক একজনের এক এক রকম মতামত। তার ফলে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম মানে মানুষজনের বিভিন্ন রকম মতামত থাকে, এক্স্যাক্টলি বলা যাবে না। তার জন্য কি করতে হয়, আমাদের একটা ডোমেন তৈরি করতে হয়। ডোমেন মানে হচ্ছে যে আমি আমি পড়াচ্ছি, ক্লাসে আছি, তার মধ্যে হচ্ছে যে আমরা একটা ডোমেন তৈরি করি। সেই ডোমেনটা হচ্ছে যে আমি যদি কোনো একটা টপিক চুজ করি, যে কোনো টপিক যদি আমি চুজ করি, ধরো আমি চুজ করলাম যে স্ট্রেট লাইন বা সরল লেখা। তো সরল লেখা যদি আমি চুজ করি, তাহলে আমাকে কি কি পড়তে হতে পারে। সরল লেখা মানে হচ্ছে লাইন। লাইন থেকে অনেকগুলো জায়গা আছে। লাইন থেকে যেরকম ধরো আমি একটা ডেমো দিলাম স্ট্রেট লাইন, আমি জাস্ট একটা বলে দিচ্ছি, মানে এইটাই যে সবকিছু সেটা না, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। ধরো আমার ডেমোর টপিকটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে। তো এই স্ট্রেট লাইনের উপর যদি আমি ডেমো দিই, যাই দিই, আমি যে কোনো বিষয় দিই স্ট্রেট লাইনের উপর, তার ইকুয়েশন সম্পর্ক দিই, যে একটা স্ট্রেট লাইন বিভিন্ন ফর্মে কিরকম হতে পারে, বা স্ট্রেট লাইনের সঙ্গে আমি থ্রি ডিতেও যদি একটা স্ট্রেট লাইন দিই, যে কোনো জিনিসই দিই আমি স্ট্রেট লাইন, বা দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে সেভাবেও দিতে পারি। তো আমাকে কি কি পড়তে হবে, আমাকে পড়তে হবে হচ্ছে লাইন থেকে লিনিয়ার অ্যালজেব্রা সবার আগে। তো লাইন থেকে লিনিয়ার অ্যালজেব্রা এই জায়গাতে আসতেই পারে, আমি বলছি না যে যাবেই, কিন্তু আসতেই পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে স্ট্রেট লাইন মানে হচ্ছে জিওমেট্রির জিনিস। জিওমেট্রি থেকে এবার টু ডি থ্রি ডি দুটোতেই আসতে পারে। মানে স্ট্রেট লাইন শুধুমাত্র যে টু ডিতে হয় সেটা না, টু ডির পাশাপাশি থ্রি ডিও হয়। এবার যদি বলো যে স্যার আর কি কি জায়গায় যেতে পারে, লিনিয়ারও যে হয়ে গেল, জিওমেট্রিও হয়ে গেল, এখানে এই যে লাইন, এই লাইন থেকে কিন্তু অনেক সময় কি হয় যে লিনিয়ার থেকে হয়তো এলপিপিতে চলে গেল, যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ওটাও তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে চলে গেল, যে বলো তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আচ্ছা, এবার যদি আমি চাই, আমি লাইন কিন্তু ভেক্টর ক্যালকুলাসেও আছে, দেখবে ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রেও কিন্তু, মানে হঠাৎ করে বলতে পারে একটা স্ট্রেট লাইন ভেক্টর দিয়ে বোঝাও তো, যে ভেক্টরের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম হবে। তো দেখবে আমাদের অ্যাপ্লিকেশন একটা পোর্শন আছে ভেক্টরের, যেখানে আমাদের ফোর্স বা এই ধরনের ইকুয়েশন আছে, মোমেন্ট। তো এইগুলো জায়গায় দেখবে যে আমাদের স্ট্রেট লাইন, তারপরে প্লেন, ভেক্টরেও কিন্তু আছে, তাহলে ভেক্টরেও যেতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? এবার যদি মনে হয় যে স্ট্রেট লাইন যেটা আছে, সেই স্ট্রেট লাইন থেকে তো আমাদের ভূমি, লম্ব, অতিভুজ, এগুলো তো সব স্ট্রেট লাইন, তাহলে সেখান থেকে আমি ত্রিকোণমিতিতে যেতে পারি না? যেতে পারে। কথা বুঝতে পেরেছো? তো এতগুলো জায়গায় যেতে পারে। সব জায়গায় যাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যেতেই পারে, আবার নাও যেতে পারে। তার ফলে আমার ডোমেন হচ্ছে এইটা। যদি আমি এই স্ট্রেট লাইন টপিকটা চুজ করি, যদি ভালো ইন্টারভিউ দিতে হয়, দেখো আমার বক্তব্য হচ্ছে আমি এখানে, যেহেতু আমার সুযোগ কম, আমি একটা জায়গাও ছাড়বো না। আমি 100% আমার যতটা ক্ষমতা বা আমার যেটা প্রিপারেশন, সেই প্রিপারেশন অনুযায়ী আমি 100% করার চেষ্টা করব। এবার অনেকে বলতে পারো যে স্যার আমি এলপিপিটা খুব একটা ভালো পড়া নেই। অল্প পড়ে যাও, যতটুকু দরকার একটু ওপর দিয়ে পড়ে যাও। এবার কেউ যদি বলো স্যার আমি এলপিপি করে যাবো না, তাহলে কি হবে? তাহলে রিস্ক। সেই রিস্ক 0% থেকে 100%ও হতে পারে। ধরো এলপিপি থেকে কিছু করলো না, তাহলে তোমার রিস্ক নেই। কোনো কোশ্চিন জিজ্ঞেস করলো না এলপিপি থেকে, তাহলে তোমার কোনো রিস্ক নেই। তোমার এলপিপি পড়ে যাওনি, সেখান থেকে কোনো কোশ্চিন ধরলো না, হতেই পারে। একজন এক্সপার্টও কোনো কোশ্চিন ধরলো না লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থেকে। আবার এরকম হতে পারে যে প্রত্যেকজন এক্সপার্ট তোমাকে এলপিপি থেকেই ধরলো। আচ্ছা বলো তো, লাইন লাইন থেকে তো লিনিয়ার আসে, সেখানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্পর্কে জানো? বলতেই পারে। তো এটা বলা যাবে না যে আমার কত পার্সেন্ট রিস্ক আছে। 0% থেকে 100%-এর মধ্যে যে কোনো পার্সেন্ট থাকতে পারে। সেটা ডিপেন্ড করছে যারা ইন্ডিভিজুয়াল, যারা বসে আছেন ওখানে এক্সপার্ট প্যানেলে।
সেই জন্য আমি কেন কোনো স্যারই পৃথিবীর, মানে এই ধরনের কোশ্চেনগুলো অনেকে করে যে স্যার আমি মানে আমি কিন্তু খারাপ নিচ্ছি না, ব্যাপারটাকে আমি বোঝার চেষ্টা করছি, কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছো, তোমরা এখন সিনিয়র, এবং তোমরা কিছুদিন পর একটা জায়গায় টিচার হবে, শিক্ষক হবে। তো সেই শিক্ষক হওয়ার পাশাপাশি শুধু শিক্ষকতা না, চিন্তা ভাবনা করতে শেখো। আমি বারবার করে বলবো, মানে আমার কাজই হচ্ছে কিন্তু তোমাদেরকে এই যে এই 2 মাসে বা 1 মাসে কিন্তু খুব কিছু বেশি কিছু শিখিয়ে দিতে পারবো না, কিন্তু আমার কাজই হচ্ছে যে তোমাদেরকে একটু মোটিভেট করা, যাতে অনেক ছাত্রছাত্রীরা মোটিভেট হওয়ার ফলে কি পজিটিভ এনার্জি পায়। এবং সব থেকে বড় ব্যাপার যে এখন তোমরা অনেকটা বড় হয়েছো প্রত্যেকে, এবং প্রত্যেকের একটা নিজস্ব চিন্তা ভাবনা আনা উচিত, এবং প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কারণ চিন্তা না করলে তুমি যে কোশ্চিনটা ধরো তোমাকে ধরলো, সেই কোশ্চিনটা যদি ভালো করে চিন্তা করো মাথার মধ্যে, দেখবে তার অ্যান্সার তুমি পেরে যাবে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, আবার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে জাস্ট তোমার প্রেজেন্স অফ মাইন্ড, যেটা উপস্থিত বুদ্ধি, সেটার জন্য তুমি অনেক জায়গাতে উতরে গেছো, আবার অনেক জায়গাতে সামান্য সামান্য ভুল করে দিয়েছো, এবং তুমি ইজি ইজি কোশ্চেনগুলো পারোনি। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ডেমোটা কি। সেই ডেমোটা যেটাই থাক, তোমার আমার স্ট্রেট লাইন থাক, তুমি যদি মনে করো স্যার আমার স্ট্রেট লাইন থাকবে না, এবার দেখো আমি যদি বলো যে স্যার আপনার আমাকে বলুন আমার ডেমো এটা, তাহলে আমাকে কি 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 পড়তে হতে পারে, তাহলে আমি বলে দিলাম যে কোন জায়গা থেকে আমি করছি। তো সেখানে ধরো কেউ বললে যে স্যার আমি ইকুয়েশন থেকে দেবো, হ্যাঁ, ধরো থিওরি অফ ইকুয়েশনে বা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমার টপিকটা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, হতেই পারে কারণ অনেকেই আছে তার মধ্যে। এইবার বিষয়টা হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমি ডেমো চুজ করি, তাহলে আমাকে কি কি পড়তে হতে পারে। তো এরকম ইন্ডিভিজুয়ালি যদি আমি সবাইকে বলতে যাই যে কি কি পড়তে হতে পারে, তাহলে খুব মুশকিল, এবং তোমাদেরকেই কিন্তু এটা নিজেদেরকেই বাঁচতে হবে যে আমার কি কি পড়া উচিত, এবং আমি যেভাবে তোমাদের বলছি সেইভাবেই তোমরা বাছো, এবং চেষ্টা করো যতটা বেশি এই ডোমেনটাকে যতটা বাড়াতে পারবে। আমাদেরকে সবসময় শেখানো হয়, আমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই, তখন আমাদেরকে টিচাররা বা আমাদের স্যার ম্যাডামরা এইভাবেই শিখিয়ে এসছে। বিশেষ করে আমার কিছু স্যার ম্যাডামরা, তারা যখন আমি বলতাম, আমিও তোমাদের মতো এরকম কোশ্চিন করতাম যে ম্যাম বা স্যার আমি এটার উপর বলতে চাচ্ছি, তো কি কি পড়বো। তো তখন আমাদের খুব বকাবকি করতো, বলতো এদিকে আয়। মানে আমার এক ম্যাডাম আছে যাদবপুর ইউনিভার্সিটির, ওনার নাম হচ্ছে সুদেষ্ণা ব্যানার্জি, আমি একটু বলি ওনার নামই ইচ্ছা করেই বললাম। ম্যামকে আমি খুব মানি মানি মানে হচ্ছে ম্যাম আমার লাইফে কিছু কিছু জিনিস খুব মানে ভালো করেছে। কিরকম ভালো করেছে? তার অবদানটা খুব, এবং অবদানটা হচ্ছে তার প্রত্যক্ষ থেকে পরোক্ষ বেশি। যদি বলো স্যার কিভাবে প্রত্যক্ষ থেকে পরোক্ষ বেশি, আমি একবার আজ থেকে প্রায় 10-12 বছর আগে 2012-13-তে খুব সম্ভবত কলেজ সার্ভিস কমিশনের এক ইন্টারভিউতে বসেছিলাম, মানে কলেজ সার্ভিস কমিশন সিএসসি যেটা হয়, সেই ইন্টারভিউতে 2013 সালে খুব সম্ভবত, বা 14 হবে হয়তো, 13-14-র দিকে। তো এরকম সময় আমি তখন আমার পিএইচডি ছিল না, শুধুমাত্র নেট ক্লিয়ার করা ছিল, সেই নিয়ে আমি ইন্টারভিউতে বসেছিলাম। তো তখন কি হতো, তখন উইদাউট পিএইচডিও চাকরির সম্ভাবনা থাকতো, এখন যেটা খুব কম, মানে নেই পারলে কলেজে। তো সেই সময় আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম, আমি অনেকজনকেই জিজ্ঞেস করেছিলাম, স্যার ম্যাম অনেকেই জিজ্ঞেস করেছিলাম, যাদবপুর ইউনিভার্সিটির ইভেন ম্যাম ইন্টারভিউতেও বসেছিলেন সেই সময় 2014 বা 15 সালে, বা 13, 14, 15-র মধ্যে ম্যাম ইন্টারভিউতে বসেছিলেন। এবং ইন্টারভিউতে বসার, মানে আমি জানতাম না বসেছেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম, পরে গিয়ে দেখলাম যে ম্যাম বসেছেন, বা আগের থেকে খবর পেলাম যে অনেকের যাদের হয়েছে, মানে ওখানে এবিসিডি অ্যালফাবেটিক্যালি হয়, আমার যদি এস দিয়ে নাম, আমার পরে হয়েছে, কিন্তু তখন খবর পেয়ে যাই অলরেডি, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এভাবে হয়। যারা কলেজ সার্ভিস কমিশনে বসেছো কোনোদিন না কোনোদিন, তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমার বক্তব্য হচ্ছে যে ম্যামকে আমি জিজ্ঞেস করলাম, ম্যাম আমি লিনিয়ার অ্যালজাবরার উপর ডেমো দেবো। তো একদিন হঠাৎ করে গিয়ে বললাম যে ম্যাম, তখন আমাকে চিনতেও না, যে ম্যাম এরকম আসতে পারি? তো বললো যে হ্যাঁ এসো। তো কে তুমি? আমি বললাম যে ম্যাম আমি এরকম যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি এই ব্যাপার, আমি নেট টেট ক্লিয়ার করেছি, আমি কলেজ সার্ভিস কমিশনে বসবো। তো বললো হ্যাঁ বলো তাহলে কি দরকার। তো ম্যাম আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। তো বলে বলো। তখন ম্যাম অলরেডি বসছে, আমি জানিও না। তো আমি বললাম যে আমি লিনিয়ার অ্যালজেব্রার উপর ডেমো দিতে চাইছি, তো কি কি পড়ে যাবো আর। তো ম্যাম আমাকে বললো যে দেখো, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আমি সচরাচর দেই না, আমাকে বললো একদম, মানে খুব পরিষ্কার ভাষায় বললো, এবং খুব স্ট্রংলি বললো। বললো এটা তোমার একদম, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং এই চিন্তা ভাবনাটা আস্তে আস্তে তুমি চেষ্টা করো করার। আমার মতামত শুনে তোমার লাভ নেই, কারণ আমি যেটা মতামত নেবো, তুমি আরো যাদবপুর ইউনিভার্সিটির 100 জন টিচার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা সবাই ভিন্ন মত দেবে। এবং তোমার যদি মনে হয় যে আমি এই কথাটা ভুল বলছি, তাহলে তুমি আরো একজনকে জিজ্ঞেস করে দেখতে পারো, সে আমি যেটা এটা বলবো সেটা সেটা সে নাও বলতে পারে। কি বললো, বললো দেখুন লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা জায়গা, এবং ম্যাথমেটিক্স এমন একটা জায়গা, তুমি বিশ্বাস করো অন্য সাবজেক্ট আমি জানি না, কিন্তু ম্যাথমেটিক্স এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানে পেপারের সঙ্গে প্রত্যেকটা পেপার ইন্টার কানেক্টেড, এবং গোটা সায়েন্সটাও ওরকম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ইন্টার কানেক্টেড। যদি বিশ্বাস না হয়, তাহলে লিনিয়ার অ্যালজেব্রার সঙ্গে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কানেকশন আছে, লিনিয়ার অ্যালজেব্রার সঙ্গে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কানেকশন আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সঙ্গে অ্যানালিসিসের কানেকশন আছে, অ্যানালিসিসের সঙ্গে তুমি
বলতে পারো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কানেকশন আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে তোমার ডিনামিক্সের কানেকশন আছে, মেকানিক্সের কানেকশন আছে। তো এরকম এবং সবার সাথে জিওমেট্রির কানেকশন আছে। যদি বলো কি করে, যেমন ধরো অ্যালজেব্রা, অ্যালজেব্রা যেরকম ফাংশন বা ম্যাপিং পড়ি, সেই ফাংশন বা ম্যাপিং ছাড়া কোনো কিচ্ছু হয় না, যা ইচ্ছে যেটা খুশি যাও সব ম্যাপিং এর উপর ডিপেন্ডেন্ট। উইদাউট ফাংশন কোনো কিছু অ্যানালিসিস থেকে শুরু করে কিচ্ছু হয় না। ইভেন তুমি যদি মনে করো লিনিয়ার অ্যালজেব্রা ট্রান্সফরমেশন বলবে, সেই ট্রান্সফরমেশনটাও হচ্ছে এক ধরনের ম্যাপিং। তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড। তার ফলে সুদীপ আমাকে বললো যে আমি যদি তোমাকে বলে দিই যে লিনিয়ার অ্যালজেব্রা তোমার ডেমো, তার মানে তোমাকে লিনিয়ার অ্যালজেব্রা থেকে হয়তো ফাংশন অ্যানালিসিস বা অন্য জায়গা পড়তে হতে পারে, ওখান থেকে নাও কোশ্চিন করতে পারে। ইভেন এরকমও হতে পারে তুমি লিনিয়ার বলতে গেছো, তোমাকে অ্যাবস্ট্রাক্ট ধরেছে, তাদের মধ্যে কানেকশন আছে, তুমি যেই টপিকটা বলবে সেই টপিক থেকে হয়তো কানেকশন খুঁজে নিয়েছে। বা তুমি হয়তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর ডেমো দিলে তোমাকে মেকানিক্সে চলে যেতে পারে, কারণ মেকানিক্সের ক্ষেত্রে যে কোনো জিনিস যখনই তুমি তাকে ইকুয়েশন আকারে লিখবে বা তার ডিনামিক্সটা তুমি ব্যাখ্যা করার চেষ্টা করবে, তখন দেখবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দরকার পড়ে। আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তার সলিউশনকে বলে ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরি থেকে তোমার জিওমেট্রিতে যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে কত জায়গা থেকে কত জায়গায় যেতে পারে। তার ফলে এই বোকা বোকা কোশ্চেনগুলো যদি করো, তাহলে আমার কোনো উত্তর নেই, অন্যান্য স্যার ম্যাডামরা দেবে। এবং আমি আশা করছি তুমি এই ধরনের কোশ্চেন কাউকে জিজ্ঞেস করবে এবং তুমি নিজে খোঁজো যে তুমি যেই টপিকটা বলবে সেই টপিকের সঙ্গে কার কার কানেকশন থাকতে পারে, সেটা তোমার নিজস্ব মতামত এবং তুমি খোঁজো। তো তারপর থেকে বিশ্বাস করো, মানে আমি যে যারা আমার ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে, আমি তো এইভাবে বলি না তাদেরকে যে এগুলো আমাকে জিজ্ঞেস করো না, বা এগুলো বলার কোনো সদুত্তর নেই, বা এগুলোর কোনো পারফেক্ট অ্যান্সার হয় না। কিন্তু আজকে হয়তো তোমাদের বললাম, খারাপ না, তোমাদের খুব ভালো করার জন্য বললাম। এবং ম্যাম সেদিনকে আমাকে যেটা বলেছে সেটা হয়তো ম্যাম, আমার সাময়িকভাবে মনে হয়েছে যে ম্যাম এইভাবে বললো, হয়তো বললো না টপিকটা, কিন্তু এখন বুঝতে পারি যে ওই দিনের পর আমার যে কনফিডেন্সটা, মানে আমি এখন টপিক যে কোনো চুজ করি, আমি এখন বুঝে যাই যে কোন টপিকের সঙ্গে কে কানেক্টেড, এবং বুঝতে পারি যে সবার সাথে সবার ইন্টার কানেকশন। তার ফলে এই ধরনের জিনিস বলতে পারবো না এবং এর কোনো সদুত্তর নেই। যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমি চুজ করি, তোমরা বিশ্বাস করতে পারবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে সেকেন্ড ডিগ্রি, সেই সেকেন্ড ডিগ্রি মানে পলিনোমিয়ালে চলে যেতে পারে। ইকুয়েশন আর ডিগ্রি মানে পলিনোমিয়ালে চলে যেতে পারে, সেখান থেকে থিওরি অফ ইকুয়েশনে চলে যেতে পারে। কথাটা বুঝতে পেরেছো? এবার যদি বলো স্যার সেকেন্ড ডিগ্রিতে আর কোথায় যেতে পারে, ডিগ্রি বা ইকুয়েশন এদের সাথে জিওমেট্রির কানেকশন আছে, সেখানে চলে যেতে পারে। এবার যদি বলো আর কোথায় যেতে পারে, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, কারণ ডিগ্রি যখনই বেড়ে যাবে এই সমস্ত জায়গা থেকে ভেরিয়েবলের সঙ্গেও চলে যেতে পারে। বা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস, এবং মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস বা ক্যালকুলাসে যদি আসে তাহলে সেখান থেকে অ্যানালিসিসেও যেতে পারে। কেন, অ্যানালিসিসের ক্ষেত্রে রোলস থিওরেম, টোলস থিওরেম আছে, এবং পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রেও দেখবে রোলস থিওরেম আছে। ইভেন কন্টিনিউটি দিয়েও বিভিন্ন ধরনের থিওরেম আছে, দেখবে রিয়েল অ্যানালিসিসে, যে এরকম যদি একটা কার্ভ যায়, বোঝা গেছে, তার একটা যদি পজিটিভ রুট হয়, একটা যদি নেগেটিভ রুট হয়, তাহলে তার মাঝখানে একটা, সরি, এফ আলফা যদি পজিটিভ হয় আর এফ বিটা যদি নেগেটিভ হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে একটা রুট থাকবে গামা বা সি, যেটা কাট করবে। তাহলে বুঝতে পারছি এটা অ্যানালিসিসের কন্টিনিউটি থিওরেম। তার ফলে কোথা থেকে যে কোথায় যাবে, ইভেন ইকুয়েশন থাকলে তুমি লিনিয়ারেও চলে যেতে পারো, কোয়াড্রেটিক থেকে তুমি লিনিয়ারে চলে যেতে পারো। কোথায় হয়তো বলতে পারো তুমি সেকেন্ড ডিগ্রি, আচ্ছা তুমি সেকেন্ড ডিগ্রি পাশাপাশি এক ডিগ্রি ইকুয়েশন পড়েছো, বলবে হ্যাঁ এক ডিগ্রি, এক ডিগ্রি মানে লিনিয়ার অ্যালজেব্রা, এক ডিগ্রি মানে লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে আমি বলতে চাইছি যে তুমি যে কি পড়বে আর কি পড়বে না সেটার কোনো কিছু বলা যায় না, একটা লার্জ ডোমেন তোমাকে পেতে হবে, যেই ডোমেনে সব কিছু তোমাকে পড়তে হতে পারে, সব কিছু তোমাকে পড়তে হতে পারে। তার ফলে কোথা থেকে কোথায় যাবে, আমি যদি কাউকে ইন্টারভিউ নিই, কেউ যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে যায়, কোয়াড্রেটিক থেকে আমি বলবো আচ্ছা কোয়াড্রেটিক পড়ছো, তার মানে তুমি লিনিয়ার জানো, লিনিয়ার হয়ে গেল। বা হয়তো বললাম যে তুমি কিউবিক জানো, কিউবিক থেকে বললাম কার্ডান্স মেথড জানো, কার্ডান্স মেথডে কি করে সলভ করতে হয় বলো তো। এবার হয়তো সে কার্ডান্স মেথড পারলো, বললাম 4 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে তুমি ফেরাডিস মেথড জানো, একটু বলো তো কিভাবে সলভ করতে হয়। সে হয়তো ফেরাডিস মেথড পারলো, আমি বললাম এন ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে বাইনোমিয়াল ইকুয়েশন জানো, কিভাবে সলভ করতে হয় বা কটা রুট থেকে বলো তো। যে কোনো জায়গায় যে কোনো মানে জিনিসে চলে যাওয়া যায়। তার ফলে তুমি বলতে পারবে না যে স্যার আমি রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে পড়াশোনা করব, আমাকে কি কি পড়তে হতে পারে। যে কোনো কিছু হতে পারে, যত পারবে তত তোমার নিজের ডোমেনটা বাড়াতে থাকো, তাতে তোমার লাভ। যদি কোশ্চিন সেখান থেকে আসলো ভালো কথা, পেরে যাবে, না আসলেও কোনো ক্ষতি নেই। আর তুমি যদি বলো স্যার আমি ডোমেন কমাবো, আমি রেঞ্জ কমাবো আমার, যে আমি অল্প অল্প জায়গায় পড়ে যাব, তাহলে যত কম পড়ে যাবে তত তোমার রিস্ক, হাই রিস্ক বেশি, আর যত বেশি পড়ে যাবে তত রিস্ক তোমার কম, তোমার লো রিস্ক হবে। এই হচ্ছে ইন্টারভিউর কায়দা। ইভেন যারা যারা পিএইচডিতে ঢুকেছো তাদের বারবার করে বলবো নিজেদের পিএইচডি টপিকও পড়ে যাও, এটা প্রতিদিন বলছি, আজও বলছি, এবং প্রতিদিন একই কথা বলবো। তার ফলে স্যার আমি এখান থেকে দিচ্ছি এটা কি হবে, স্যার ওখান থেকে দিচ্ছি ওটা কি হবে, স্যার আমি সার্কেল নিয়ে বলছি সার্কেলের ক্ষেত্রে কি হবে, বলা খুব মুশকিল, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু ধরতে পারে। বুঝে গেছো আমার কথাটা? তার ফলে এখন নিজেরা বড় হয়েছো, সিনিয়র হয়েছো, এবং নিজেরা ঠিক করো যে কি কি জায়গা থেকে কি কি করব।
বোঝা গেছে? তাও যদি না বুঝতে পারো যে না স্যার আমি বুঝতে পারলাম, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই টপিকগুলো আমার মতে, আমি বারবার করে বলি যে আমার মতে মনে হয় যে এই টপিকগুলো তোমার পড়ে যাওয়া উচিত। এবার তুমি যদি বলো স্যার আমি ওগুলোই পড়ে গেলাম আর ধরলো না স্যার, একটা ওখান থেকে অন্য টপিক থেকে ধরলো, হতেই পারে। তার ফলে যত ডোমেন বাড়াবে, সময় আছে, অনেক সময় পেয়েছে, এসএসসি রিটেন হয়েছে 14ই সেপ্টেম্বর। তারপরে যাদের ভালো পরীক্ষা হয়েছে তাদের আমি বলেছিলাম যে ইন্টারভিউ ব্যাচে জয়েন করে দিচ্ছি। আমি হয়তো একটু লেটে চলছি, কারণ মাঝে মধ্যে ইন্টারভিউ হবে কি হবে না, এই জন্য আমার যেটা হয় যে আমার কন্টিনিউটি হয়তো ব্রেক করে আছে। কিন্তু তোমাদের যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের তো কন্টিনিউটি ব্রেক করা উচিত না। এবং তোমাদেরকে বারবার করে বলছি সাবজেক্টটা পড়ো। তার ফলে যা যা সাবজেক্ট আছে সেটাকে পড়ো, যতটা পারবে ততটা পড়ো। আমরা এটা করতাম, আমি যখনই কোনো রিটেন এক্সাম দিব বা রিটেন এক্সাম যখনই কোনো একটা দেওয়ার পর পেয়ে গেলাম, তখন হাতে যে সময়টা থাকবে সেই সময়টাতে আমরা যতটা পারতাম গোটা সিলেবাসটাকে কভার করতাম। কিসের সিলেবাস? ওই বিএসসির, এমএসসির, যতটা পারতাম। সব তো সম্ভব না, যতটা পারতাম। হ্যাঁ বুঝি যে টিচার, মানে স্টুডেন্ট হিসেবে কি হয় যে স্যার রিটেন হয়ে গেল, ইন্টারভিউ ডেট দিচ্ছে না, একটা ঢিলামি তৈরি হয় যে ঠিক আছে ডেট দিক, ডেট দিক, তারপরে এটা হয়। কিন্তু এইটাকে যদি ওভারকাম করতে পারো, এই অলসতাটাকে বা এই ঢিলেমিটাকে, তাহলে অবশ্যই দেখবে যে তোমার ফায়দা হচ্ছে একটা। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়। এবার তারপরেও যদি মনে হয় যে না স্যার আমার টপিক এটা, আমাকে কি কি কোশ্চেন করতে পারে, আমি একটা আইডিয়া দিতে পারি, কিন্তু সেই আইডিয়া নাও মিলতে পারে, কারণ সবসময় তো আমার আইডিয়া মিলবে না, খুব মুশকিল। ওকে, এমএসসির সিলেবাস 9-10 এক্সামে আসতে পারে। হ্যাঁ মানে ইন্টারভিউর কোনো সিলেবাস নেই, এটা আমার প্রথম দিন থেকে বলা, আজও বলছি। তাহলে আমি এবার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে চলে আসি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে, আচ্ছা এটা আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আমি কিছু কোশ্চিন করছি, দেখি তোমরা পারো কিনা, তোমরা কিরকম পড়াশোনা করছো এবং কি ধরনের কোশ্চিন মোটামুটি আমার মতে আসতে চলেছে বা আসতে পারে, সেগুলো আমি একটু বলছি। এর বাইরেও আসতে পারে, আমি যেগুলো বলবো সেগুলোই যে সবসময় আসবে তার কোনো মানে নেই। কিছুক্ষণ আগে আমাকে একটা ছাত্র ফোন করেছিল যে স্যার আপনার রেলের ব্যাচে যুক্ত হবে। মানে হ্যাঁ যুক্ত হওয়া, কোনো অসুবিধা নেই। তো বললো স্যার আপনার কাছে পড়লে কি চাকরি শিওর? আমি বেশ হাসলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়ি চালাতে আমি থামালাম গাড়িটা, আমি বললাম, না এই ছেলেটা বেশ ভালো কোশ্চিন করেছে, অনেকদিন পর উত্তর দিব। আমি বললাম দেখো, চাকরি আমার কাছে পড়লেও শিওর নাও হতে পারো, আর না পড়লেও তুমি চাকরি করতে পারো। বলছে না স্যার অনেক কোচিং সেন্টার আছে যারা বলছে কোশ্চিন কমন দিয়ে দিই পরীক্ষায়, পরীক্ষায় নাকি কোশ্চিন কমন দিদি, সব নাকি কমন চলে আসে, ওরাই বলে। আমার তাহলে ওই সমস্ত কোচিং সেন্টারে যাও। বলছে না স্যার ওই সমস্ত কোচিং সেন্টারে যেতে ভয় লাগছে। কেন ভয় লাগছে? বলছে স্যার এরকম কি হয়? আমরা তাহলে তোমার নিজেরই বিচার বুদ্ধি দিয়ে বলো, এরকম কি সম্ভব কোনদিন যে আমি কোশ্চিন কমন দিয়ে দিবো? হ্যাঁ কিছু কোশ্চিন হয়তো হতে পারে, যাদের অভিজ্ঞতা ভালো তাদের হতে পারে, আদারওয়াইজ তোমাকে হয়তো কোশ্চিনটা লিক করতে হবে, না হলে তোমাকে নিজেকে কোশ্চিন করতে হবে, তার বাইরে হতে পারে না। তো নিজেই কিছুক্ষণ পর বুঝলো, বললো হ্যাঁ স্যার আমার কোশ্চিনটা খুব ভুল হয়ে গেছে বলা। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, তুমি যদি পড়ো তাহলে তুমি অবশ্যই চাকরি পাবে, তুমি না পড়ো তাহলে রামানুজনের কাছেও পড়লেও তুমি চাকরি পাবে না। আমি তো দুধ ছাই, কোনো ব্যাপার না। তুমি যদি রামানুজনের কাছেও পড়ো স্বয়ং, বা তুমি যদি স্বয়ং কচি, অয়লার, যেগুলো এগুলো বড় বড় ম্যাথমেটিশিয়ান আছে আমাদের, ল্যাগ্রাঞ্জ, তাদের কাছেও যদি তুমি টিউশন নাও, তাও তুমি চাকরি পাবে না যদি না তুমি সিরিয়াসলি পড়ো, বা তাও তুমি শিখতে পারবে না। যদি তুমি নিজে শেখো, নিজে পড়ো, তাহলে তুমি নিজের কাছে টিউশন নিলো বা নিজে নিজে সেলফ স্টাডি করলেও তুমি চাকরি পাবে। তো এই জন্য কার কাছে পড়ছি, কার কাছে কোচিং নিচ্ছি সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে নিজের ওপর বিশ্বাস এবং কনফিডেন্স এবং প্রেজেন্স অফ মাইন্ড। আর এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলো করতে হবে, সবকিছু অন্যের উপর ছেড়ে দেবে না। একটা গাইড অবশ্যই দরকার, তাতে হেল্প পাওয়া যায়, মোটিভেশন পাওয়া যায়, বা অনেক কিছু শেখা যায়, একটা কম্পিটিশন পাওয়া যায়, আরো সবাইকে দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি নিজের উপর কনফিডেন্স রাখবে এবং নিজের ডিসিশনটা ফাইনাল ডিসিশন। আজ বলে না, জীবনে সব জায়গাতে, ইন্টারভিউ বলে না, নিজের ডিসিশনের উপর আর অন্য কোনো ডিসিশন হতে পারে না। তুমি এটা ওটা সবকিছু দেখো, সবারটা শোনো, কিন্তু আলটিমেট ডিসিশন তোমার, এবং নিজের চিন্তা ভাবনাটাকে বাড়াও। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি হ্যাঁ 1 মিনিট পর আমি শুরু করি। তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে একটা একটা করে কোশ্চিন আমি ধরছি, মোটামুটি আমার যেটা এটা মনে হচ্ছে। আমি একদম প্রাইমারি থেকেই শুরু করছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, দেখি তোমরা পারো কি পারো না। তো সবাই মিলে উত্তর দেওয়ার চেষ্টা এতজন করলে কি পারবে দেখছি আমি, ঠিক আছে। আমি দেখি যদি পারো তো খুব ভালো, তবে খুব চিৎকার চেঁচামেচি হবে। তবে আমি কোশ্চেনগুলো বলছি। 1 নম্বর, হ্যাঁ নাম্বার 1 কোশ্চেন, সবার আগে ধরো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপর যাই টপিক হোক, আমি ধরো এরকম একটা এক্সাম্পল দিতে বললাম, গিভ অ্যান এক্সাম্পল। বাংলাতে যেটা হবে যে একটা এক্সাম্পল দাও অফ এ সেমি গ্রুপ হুইচ ইজ নট এ গ্রুপ, যেটা গ্রুপ না। এরকম একটা সেমি গ্রুপের উদাহরণ দাও যেটা গ্রুপ না। আচ্ছা তার আগে বলে এন দিই, প্লাস এন প্লাস সেমি গ্রুপ কাকে বলে এটাও ধরতে পারে, গ্রুপ কাকে বলে এটাও ধরতে পারে। এন প্লাস হবে। এন এন প্লাস। প্লাস আচ্ছা, ক্লোজার অ্যাসোসিয়েটিভ সেমি গ্রুপ মানে সেখানে দুটো ক্লোজার বৈশিষ্ট্য। অ্যাসোসিয়েটিভ। আচ্ছা সেমি গ্রুপ মানে তোমরা হয়তো যারা যারা পড়েছো তাদের বলে দিই, দুটো বৈশিষ্ট্য হয়, একটা হচ্ছে ক্লোজার, একটা অ্যাসোসিয়েটিভ। আর গ্রুপ মানে তার সঙ্গে সঙ্গে আইডেন্টিটি আর ইনভার্স। তাহলে সেমি গ্রুপ হচ্ছে অথচ গ্রুপ হচ্ছে না, এরকম একটা উদাহরণ তোমরা বলো দেখি, কে বলতে পারে? এন 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 প্লাস প্লাস।
n প্লাস আচ্ছা এন প্লাস মানে দুটো ন্যাচারাল জেড নাম্বারের ডট যোগফল ন্যাচারাল হয়, দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল ন্যাচারাল হয়, কারণ দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল যে কোনো দুটো ন্যাচারাল স্যার নাম্বার। জেড ডটও হবে। জেড জেড ডট ডট জেড হবে ডট মনোয়েড, আর জেড ডট ডট মনোয়েড, সি হ্যাঁ ডট। জেড ডট মনোয়েড। জেড জেড ডট হবে ডটটা না, তো জেড ডট মনোয়েড হবে, আইডেন্টিটি শুধু আছে, জেড ইনভার্স ডট হবে। আইডেন্টিটি আছে। জেড ডট হচ্ছে মনোয়েড, জেড মনোয়েড ডট হবে। আইডেন্টিটি আছে। আচ্ছা আমি একটু বলে দিই। আচ্ছা এবার এন প্লাস হচ্ছে ক্লোজার প্রপার্টি হচ্ছে এন প্লাসে, আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে তিনটে যে কোনো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যোগ করো, ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ করো, কোনো অসুবিধা হয় না। কিন্তু এর আইডেন্টিটি নেই, মানে এটা মনোয়েড না, এটা জাস্ট সেমি গ্রুপ। এই কিন্তু আইডেন্টিটি নেই, ছোট ছোট বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এটা কিন্তু মনোয়েড না, এটা সেমি গ্রুপ। এটা স্যার কেন সেমি মনোয়েড গ্রুপ? হলেও তো সেমি গ্রুপ হবে স্যার। হ্যাঁ সেটা তো অবশ্যই হবে, কিন্তু আমি একদম সেমি গ্রুপ দিয়ে চাইছি, এখানে তো কারণ আরেকটা গ্রুপ হবে না বলেছে, তার মানে ওটা তো অবশ্যই, কিন্তু আমি আরো স্পেসিফিক্যালি চাইছি যে আচ্ছা শুধু আচ্ছা সেমি গ্রুপই হচ্ছে কিন্তু গ্রুপ হচ্ছে না, তাহলে এটা একটা সেমি গ্রুপ বাট নট এ গ্রুপ। কেন? কারণ আইডেন্টিটি নেই। এবার ধরো আবার এরকমই উদাহরণ দিয়ে দিল, বললো যে আরেকটা উদাহরণ দাও, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ মনোয়েড, একটা মনোয়েড বললো হুইচ ইজ নট এ গ্রুপ। এবার যদি জেড এরকম মাইনাস জেড ডট হবে, জেড ডট হয়ে যাবে। এবার জেড জেড ডট ডট স্যার। বলতে পারো, হ্যাঁ জেড 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 ডট। ডট মাইনাস মনোয়েড হবে না না, না জেড ডট মাইনাস না, মাইনাস তো জেড অ্যাসোসিয়েটিভ ডট হয় না, মাইনাস কোনোদিন অ্যাসোসিয়েটিভ হয় না, মাইনাস ইউজ করা যাবেই না, মাইনাস হলে অ্যাসোসিয়েটিভ স্যার হবে না। ম্যাট্রিক্সের M2R ওই ডটটা ওটা হবে তো? হ্যাঁ ওটাও হবে, তাহলে জেড ডট এটা হচ্ছে একটা মনোয়েড। স্যার জেড মাইনাস গ্রুপয়েড হবে। আর ডটও স্যার তো হবে। আর এটা ডট হবে M2 স্যার। আর ডটটা তো গ্রুপ হয়ে যাচ্ছে। এটা গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে পড়াশোনা না করো। না ওয়ান বাই না ইনভার্স নেই, ইনভার্স 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 জিরো হ্যাঁ ইনভার্স নেই। ইনভার্স নেই শোনো জিরো এইগুলো স্যার জীবনে আর ডট একবারই আসবে, এইগুলো সুযোগ। যদি কেউ বলে জেড ডট গ্রুপ, তাহলে চাকরি আমি হলে দিতাম না তোমাকে, তুমি যে যাই স্যার আর ডট হবে না স্যার। স্যার M2 আর আর ডট আচ্ছা আর আর ডট ডট স্যার। এন আর ডট হবে না, আর ডট কিউ ডট আর কোনোটাই ডট হবে না, ডট জিরোর ইনভার্স নেই। সি ডট আর ডট হবে মনোয়েড, না, জিরো ইনভার্স নেই। কিউ ডট মনোয়েড, সি ডটও সি ডট এরা সব গ্রুপ। মনোয়েড বাট নট গ্রুপস। হ্যাঁ সব হবে, যে কোনো একটা উদাহরণ জানলেই হবে, মোটামুটি এরকম। কারণ স্যার জিরোর ইনভার্সটা তো পাবো না স্যার। আরে বাবা গ্রুপ নয় তো, ওই জন্য তো বললাম, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য জিরোর ইনভার্স পাবো না বলে এরা জিরোর ইনভার্স পাবো না, গ্রুপ আর হবে এই না। ক্ষেত্রে জিরো ছাড়াও এক আর মাইনাস এক ছাড়া কারোর ইনভার্স পাবো না। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন হচ্ছে জেড ডট, যেটা আমরা আলোচনা করছি, সেই জেড ডট মনোয়েড। তো কেন মনোয়েড, কেন গ্রুপ না? কারণ হচ্ছে যে ইনভার্স প্রপার্টিটা স্যাটিসফাই করে না। তো আমি যদি বলি যে জেড ডটে কাদের কাদের জেড ডটে কাদের কাদের ইনভার্স থাকবে। আচ্ছা আমি মাইকটা বন্ধ করছি, কারণ সবার মাইক অন করা আছে। তারপরে আমি যে কোশ্চেনটা ওয়ান আর মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানে শুধু আচ্ছা আমি আগে লিখবো, তারপরে অ্যান্সার শুনবো। সেটা হচ্ছে find the elements in z dot, ঠিক আছে, যাদের কি আছে উইচ হ্যাভ ইনভার্স, যাদের ইনভার্স আছে তাদেরকে বের করতে হবে। তাহলে কাদের কাদের ইনভার্স আছে বলছে, এটার ক্ষেত্রে 1 আর -1 হচ্ছে একমাত্র এলিমেন্ট। হ্যাঁ তাদের হচ্ছে এখানে ইনভার্স আছে, বাকি কারোর ইনভার্স নেই। বোঝা গেল? 2 তার ইনভার্স হাফ, কিন্তু হাফ জেডে নেই। 3 তার ইনভার্স 1/3 কিন্তু জেডে নেই। আর যদি এইগুলো বলি, তাহলে এইগুলো ক্ষেত্রে জিরো বাদে সবার ইনভার্স আছে। এই নিচেরগুলোতে জিরো বাদে সবার ইনভার্স আছে, আর উপরেরগুলোতে, উপরেরটাতে শুধু 1 আর -1-এরই ইনভার্স আছে, আর বাকি কারোর ইনভার্স নেই। বোঝা গেল? আচ্ছা মাইক অন করছি, চিন্তার কিছু নেই। এই ধরনের কিছু কোশ্চেন প্রথমে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনোয়েড, গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ। এই ধরনের জিনিসপত্র কিন্তু একটু পড়ে টরে যাবে, পড়তে কিন্তু হবে, নাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে? আচ্ছা নেক্সট এরকম একটা কোশ্চেন করতে পারে যে ডিফাইন কোয়াসি গ্রুপ। খুব করে এই কোশ্চেনটা, হঠাৎ করে একটু বাইরে গিয়ে বলবে যে কোয়াসি গ্রুপ সম্পর্কে কি জানো? কেউ পারবে? স্যার একটা গ্রুপয়েড, এটাকে হ্যাঁ কোয়াশি গ্রুপ বলবো যদি দুটো ইকুয়েশন, a composition x equals to b Yes. and y composition a equals to b has a has a solution unique solution exists. in G, then বইতে আছে, দেখে G0 নিবে। is said to be a quasi group. কোয়াসি গ্রুপ হচ্ছে একটা গ্রুপয়েড হতে হবে, একটা গ্রুপয়েড হতে হবে, তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে।
তুমি কল করো। আচ্ছা, যারা কথা বলার পর মাইক বন্ধ করে দিতে হবে, কিন্তু আমি বারবার করে মাইক বন্ধ করতে পারবো না, বলে দিচ্ছি, এটা কিন্তু করে দাও নিজেরা। A groupoid G composition is said to be a quasi group। আর যাদের আশেপাশে আওয়াজ হচ্ছে তারা মাইক প্লিজ অন করবে না, দরকার নেই। কখন হবে? যখন এই দুটো এলিমেন্ট, আমি শর্টকাটে লিখছি, বইতে ভালো করে পড়ে নিবে, যখন A composition x equal to b, এই যে ইকুয়েশন, আর y composition a equal to b, এরকম যত ইকুয়েশন আছে প্রত্যেকটা a b র জন্য আমি সংক্ষেপে লিখে দিলাম, ফর অল a b র জন্য এই যে ইকুয়েশন, ইচ অফ দ্য ইকুয়েশন হ্যাজ এ কি ইউনিক সলিউশন। অনেক ছাত্রছাত্রী ইউনিকটা ভুলে যায়, তার ফলে কিন্তু বারবার করে জিজ্ঞেস করে যে কি বলো, আরেকবার বলো, হ্যাজ এ সলিউশন, আবার বলো হ্যাজ এ সলিউশন। তখন বলে যে না, হ্যাজ এ সলিউশন বললে হবে না, এবার ও খুঁজে বেড়ায় যে সবই তো বললাম, আবার প্রথম থেকে শুরু করে। স্যার গ্রুপয়েড হলে কসি গ্রুপ হবে যদি ফর অল এ বি ইচ ইকুয়েশন এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি আর ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি হ্যাজ এ সলিউশন। বারবার করে হ্যাজ এ সলিউশন, সলিউশন থাকলেই শুধু হবে না, কি থাকতে হবে? ইউনিক ইউনিক সলিউশন। সলিউশন। এই ইউনিক জিনিসটা অনেকে ভুলে যায়, তার ফলে এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার? স্যার ইনজি কথাটা লিখতে হবে না, মানে ইউনিক হ্যাঁ, সলিউশনটা জি অবশ্যই এর অবশ্যই ইঞ্জি হবে, হ্যাঁ। একদম একদম গ্রুপ ওয়াইডেরই এলিমেন্ট হতে হবে। একদম ওর মধ্যেই এলিমেন্ট হতে হবে, ঠিক আছে, একদম সঠিক, ইঞ্জি ওর মধ্যেই থাকতে হবে, যেহেতু সেটটা এটাই, এর বাইরে আর কিছু থাকা যাবে না, ঠিক আছে। তবে ক্লোজার প্রপার্টি অনুসারে, যেহেতু গ্রুপ ওয়াইড, তো ক্লোজার প্রপার্টি অনুসারে ওখানেই থাকবে, এটা হয়ে যাবে অটোমেটিক্যালি, তাও তোমাকে বলতে হবে আগে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে যে গ্রুপে আইডেন্টিটি কটা হতে পারে, যদি কোনো একটা গ্রুপ হয় তাহলে তার আইডেন্টিটি কটা হয়? ইউনিক ইউনিক। এখানে একটাই। ওখানে আবার ভুল করে বলবে না যে না আইডেন্টিটি দুটো, একটা লেফট একটা রাইট, ওরকম না। আইডেন্টিটি মানে লেফট আর রাইটটা একটাই, সেটা একটাই হবে। অনেকে এটা ভুল করে যে স্যার একটা লেফট আইডেন্টিটি একটা রাইট আইডেন্টিটি, না। যদি বলে আইডেন্টিটি কটা, বলবে একটাই, ইউনিক। যেটা লেফট যেটা রাইট সেটাই আইডেন্টিটি। বোঝা গেছে? এরকম আবার অনেক সময় বলতে পারে যে যে কোনো একটা এলিমেন্ট গ্রুপের তার কটা ইনভার্স থাকতে পারে, সবসময় কি হবে? ইউনিক। একদম একদম একটা ইনভার্স থাকবে, ঠিক আছে। ইউনিক ইনভার্স ফর ইচ এলিমেন্ট। নেক্সট বলতে পারে গ্রুপের ক্ষেত্রে ক্যান্সেলেশন ল কি হোল্ড করে? হ্যাঁ। ডাস ক্যান্সেলেশন ল ক্যান্সেলেশন ল হোল্ড করে। হোল্ড করে। লেফট ক্যান্সেলেশন এন্ড রাইট ক্যান্সেলেশন হোল্ড করে। ডাস ক্যান্সেলেশন ল, আমি একদম বেসিক জায়গা থেকেই কিন্তু আলোচনা করছি। ডাস ক্যান্সেলেশন ল বা ক্যান্সেলেশন লজও হতে পারে, হ্যাঁ, এটা কি হোল্ড করে ইন গ্রুপ? প্রথমে কোশ্চেন এরকম করতে পারে, বলবে ইয়েস, অবশ্যই হোল্ড করবে, অবশ্যই হোল্ড করবে। এবার সঙ্গে সঙ্গে বলবে যে আচ্ছা বলো তো রিং এর ক্ষেত্রে কি হোল্ড করে? না, করতে পারে, না করে মানে নাও করে ডিভাইজার অফ রিং এর জিরো ক্ষেত্রে নাও পারে। ডিভাইজার অফ জিরো একদম, আমি যদি এখনো গ্রুপে আছি, রিং এ ঢুকিনি, ডিভাইজার থাকলে কিন্তু রিং এর ক্ষেত্রে ক্যান্সেলেশন ল সবসময় হোল্ড করে না। এবার ক্যান্সেলেশন ল অনেক সময় বলতে পারে যে তাহলে কি করবেই না, বলবে না, করতে পারে। কখন করতে পারে? যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, আর যদি ডিভাইজার অফ জিরো থেকে যায় ওই রিং এ, তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করে না। বোঝা গেছে? রিং এর ক্ষেত্রে আলোচনা করে দেবো। নেক্সট, অনেক ধরনের আরো গ্রুপ আছে, বিভিন্ন এক্সাম্পলও দিতে পারে। গ্রুপের প্রচুর এক্সাম্পল গুলো পড়বে, বিভিন্ন এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু পড়বে। অনেক এক্সাম্পল আছে, যেমন কিছু বিশেষ বিশেষ এক্সাম্পল আছে। ক্লেন্স ফোর গ্রুপ, এই গ্রুপটা খুব বিখ্যাত গ্রুপ। এই গ্রুপটাতে কারা কারা থাকে? চারটে এলিমেন্ট থাকে, এবং এই গ্রুপে চারটে এলিমেন্ট থাকার ফলে এই গ্রুপটা কমিউটেটিভ হয়, কমিউটেটিভ বাট নট সাইক্লিক। কিন্তু Commutative but not একদম, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এটা ভুললে চলবে না, তাহলে কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে যে GL2R বা জেনারেল লিনিয়ার বলে এক ধরনের গ্রুপ আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গ্রুপ, অ্যাবলিয়ান কমিউটেটিভ গ্রুপ। এটা নট হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্সের গ্রুপ। ম্যাট্রিক্স সেই সমস্ত ম্যাট্রিক্স থাকে, আমি ডিটারমিনেন্ট এটা 1 হবে। Determinant not equal to জিরো। নট ইকুয়াল টু জিরো। determinant not equal to 0. আমি এখানে 2 বললাম, এই 2 এর জায়গায় nও হতে পারে, এটা হচ্ছে ডিটারমিনেন্টটা নন জিরো হবে। আবার একই রকম ভাবে GL এর মতো আবার SL হয়, স্পেশাল লিনিয়ার, এটা Delta equal to 1 হবে। যেখানে ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরকম হচ্ছে ব্যাপার।
স্পেশাল। আচ্ছা, যদি বলে যে ডিটারমিনেন্ট 1 এর জায়গায় যদি 2 হয়ে যায় তাহলে কি সেটা সাবগ্রুপ হতে পারে? যদিও সাবগ্রুপে আমি আসিনি, কিন্তু বলবেন না, কখনোই না হতে পারে না। আইডেন্টিটি থাকবে কারণ না তাহলে আইডেন্টিটি থাকবে না। Identity. আইডেন্টিটি হচ্ছে এগুলো সব মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ, হ্যাঁ, সব মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে থাকতে গেলে, তার আইডেন্টিটি থাকতে গেলে অবশ্যই ডিটারমিনেন্টটাকে 1 ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। নেক্সট, এই ধরনের কিছু গ্রুপ আছে, গ্রুপগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আর স্টার, স্টার মানে হচ্ছে আর থেকে 0 বাদ দেওয়া। সি স্টার, সি থেকে 0 বাদ দেওয়া। আর কিউ স্টার, কিউ থেকে 0 বাদ দেওয়া। কেন এরা গ্রুপ হয়? বলছে একমাত্র এই আর কিউ বা সি এর ক্ষেত্রে জিরোর কোনো ইনভার্স থাকে না। জিরোটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি সবার ইনভার্স থাকে, তার ফলে এরা সব গ্রুপ হয়ে যাবে। বোঝা গেছে? স্যার Clear? এই যে আপনি এখানে বলেন যে ডেট ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে গ্রুপ হবে না, কারণ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকবে না। Yes. তো GL2 এর ক্ষেত্রে তো ডেটে নট ইকুয়ালস টু 0, সেটা তো 1 বাদে অন্য কিছু হতে পারে। কিন্তু আইডেন্টিটি আছে তো, তখন 1 হচ্ছে তো, মানে জিরো, জিরো ছাড়া অন্য সবকিছু এর মধ্যে আছে। স্যার জিরো যদি সাবগ্রুপ না এই জায়গাটা আরেকটু ধরি, ভালো যদি করে শুধু গ্রুপ বলবেন, মানে হিসেবে ভাবি, তাহলে কি ডিটারমিনেন্ট 1 ছাড়া অন্য কিছু হতে পারে? মানে সাবগ্রুপ হলে তো আর হবে না, ওরকম ভাবে কিছু ফর্ম করা যাবে? না, কোনো কিছু ফর্ম করা যাবে না। আমার বক্তব্য হচ্ছে ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে নন জিরো হওয়া মানে 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, হাফ হুম হতে পারে, সব হতে পারে। তারপরে হুম 1 হতে পারে, তাহলে 1 মানে আইডেন্টিটি আছে তার মধ্যে। না না, ওটা কোশ্চেন করছি না, জিজ্ঞেস করছি SL2 তো সাবগ্রুপ অফ GL2, হুম সাবগ্রুপ হলে তার জন্য আইডেন্টিটি হতেই হবে, তাই তাই ডেট 1 হতে হবে। যদি ওটা সাবগ্রুপ হিসেবে না ধরি, যদি ওই সেটটাকে যদি গ্রুপ হিসেবে ধরি, গ্রুপ ফর্ম করবে কিনা, হুম তখন ওরকম কোনো ফরমেশন কি পাওয়া যাবে যেখানে যেটা ডিটারমিনেন্ট? সাবগ্রুপ সেটাই তো গ্রুপ, কোনো ফরমেশন পাওয়া যাবে না। সাবগ্রুপ হতে গেলে গ্রুপ তো হতেই হবে। উইদাউট গ্রুপ না হলে না তো না, সেটা মানে সব- সাবগ্রুপের কনসেপ্টে যাচ্ছি না, মানে তুমি সাবগ্রুপের কোন, কনসেপ্টে যাওয়া মানেই তো গ্রুপের কনসেপ্টে যাওয়া। কে বলেছে না না গ্রুপের না, আমি কনসেপ্টে ওটা সাবগ্রুপ বলছি না, যাওয়া? মানে SL2 একটা কোনো গ্রুপ হতে পারবে যার ডিটারমিনেন্ট 1 ছাড়া 2 হতে পারে? বললামই তো হতে পারে না, আইডেন্টিটি পাবো না। ফিক্সড করে দিলে হবে না, 0 নট ইকুয়াল টু দিলে তবে গিয়ে তুমি 1 আছে আইডেন্টিটি, কি করে আর তুমি বাকি গ্রুপ পাবে? 2 ফিক্সড পেতে যে গেলে কোনো তোমার নাম্বার করে আইডেন্টিটি দিলে কি হবে হবে? না। এই গ্রুপ হতে গেলে আইডেন্টিটি লাগবে তো। সাবগ্রুপ আর গ্রুপের ক্ষেত্রে আলাদা কোনো কন্ডিশন হয় না। সাবগ্রুপ মানে একটা বড় গ্রুপের আন্ডারে সাবগ্রুপ, বাকি সব একই। তুমি কি করে ডিটারমিনেন্ট 2 যদি থাকে তাহলে তুমি কি করে একটা আইডেন্টিটি পাবে এর? বা শুধু আইডেন্টিটি না, ক্লোজারও পাবো না। শুধু আইডেন্টিটি বলে না, ক্লোজারও পাবো না। কেন ক্লোজার পাবো না? ধরো এ আর বি দুজনকে নিলাম, যাদের ডিটারমিনেন্ট 2, তাহলে ডিটারমিনেন্ট এ কত হয়ে যাবে? 2। ডিটারমিনেন্ট বি হয়ে যাবে 2। এবার যদি আমি এ বি করি, ডিটারমিনেন্ট এ বি কি আর 1 হবে বা 2 হবে? না, এটা তো 4 হবে। তাহলে ক্লোজারই হবে না। আইডেন্টিটি তো তাও পরে আসলো। তাও আমি বলে রাখছি যে আইডেন্টিটিও বলা যাবে হবে না, ক্লোজারও হবে না। বুঝে গেছে কথা? স্যার তাহলে GL2 এর ক্ষেত্রে যেটা, ওটা আরেকবার বলবেন, মানে ওই জায়গাটা ক্লিয়ার হলো না, কারণ 0 না হলে 1 2 যে কোনো কিছু হতে পারে, 1 হলে তো আইডেন্টিটি হলো। এবার 1 এর বদলে যদি 2 বা হাফ বা এরকম কিছু হ্যাঁ, হয়, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে। বাট সেক্ষেত্রে তাতে তো আইডেন্টিটি। ওয়ানটা থাকছে, নট ওয়ানটা তো ইকুয়ালস টু হয়ে জিরোতে যাচ্ছে, ওয়ানটা তো আইডেন্টিটি থাকছে, থাকছে তো। অসুবিধে তো নেই। সেটার মধ্যে যদি এই 1 যে থাকতে 2 পারে। 2 গুণ করে 4 থাকে, তাহলে 4টাও তো ওই ডেটে নট ইকুয়ালস টু জিরোর মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু ফিক্সড করে দিলে তো আর 4টা থাকছে না, ওই জন্য ওইটা হচ্ছে। এইভাবে যদি এখন আমি গ্রুপ শেখাতে যাই 2 মাস লাগবে, তাহলে থিওরি ক্লাস করাতে হবে আমাকে। সম্ভব না। যাদের যাদের এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি বারবার করে বলছি, কারণ এখন কিন্তু ইন্টারভিউ ব্যাচে আমি এই কনসেপ্ট ক্লিয়ার করাতে পারবো না ইন্ডিভিজুয়ালি। যাদের এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তারা থিওরি ক্লাস করতে হবে। আদারওয়াইজ এই ধরনের কনসেপ্ট যদি আমি এখানে প্রত্যেকটা বোঝাতে যাই তাহলে আমাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়াতে গেলে 12 দিন লাগবে, 12টা ক্লাস নিতে হবে। সম্ভব না। মানে যাদের যাদের কনসেপ্ট গন্ডগোল আছে তারা কিন্তু এই জিনিসগুলো বারবার করে পড়ো, বই পড়ো, বা যেখান থেকে পড়ে এসছো সেটা পড়ো। আর যদি মনে করো যে না স্যার, আমরা বই পড়েছি বা যেই স্যারের কাছ থেকে ক্লিয়ার করেছি সেই স্যারের পড়া পড়বো, আর যারা আমার স্টুডেন্ট তারা তো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে, সবকিছু ওখানে একদম GL2 আর থেকে শুরু করে সবকিছু আছে। ওকে, আচ্ছা নেক্সট। এইবার আহ, খুব বেসিক কোশ্চেন কিন্তু আমি করছি না, কিছু কোশ্চেন এবার চলে আসি একটু ফাইনাইট গ্রুপে। হ্যাঁ, এবার কিছু ফাইনাইট গ্রুপ নিয়ে গ্রুপ থাকবে। আচ্ছা, ফাইনাইট গ্রুপ যখনই থাকবে না, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে তখনই কিন্তু অর্ডার থাকবে। তো গ্রুপের অর্ডার যখনই বলবে যে আচ্ছা বলো তো যে গ্রুপের অর্ডার মানে কি বোঝো, তখন বলবে গ্রুপে যতগুলো এলিমেন্ট সেটাই তার অর্ডার। অর্ডার ক ধরনের হয়? 2 ধরনের, একটা ফাইনাইট, একটা ইনফাইনাইট। ফাইনাইট মানে নাম্বার অফ এলিমেন্টসকে গুনতে পারছি, গুনতে ঠিক না, মানে ফাইনাইট সংখ্যক হচ্ছে। আর ইনফাইনাইট গ্রুপ মানে নাম্বার অফ এলিমেন্টসকে আমরা অসীম। যেরকম ইনফাইনাইট গ্রুপ কারা কারা, এই যে উদাহরণগুলো যেগুলো দিলাম এতক্ষণ, সেগুলো সবই ইনফাইনাইট গ্রুপ যদি গ্রুপ হয়ে থাকে। আর ফাইনাইট গ্রুপ কিছু কিছু খুব ভালো ভালো গ্রুপ আছে, যেমন হচ্ছে টেলস ফোর গ্রুপ, গ্রুপ হলো ডিএন হতে পারে, যে ওয়ান কোনো ওমেগা গ্রুপ ওমেগা আছে, স্কোয়ার, এটা একটা গ্রুপ আছে আই উদাহরণ। I minus I 1 minus 1.
আচ্ছা 1 - 1 I আছে একটা, হুম। সব ডটের রেসপেক্ট Cleanspor group জেড এন group গ্রুপ of আছে, order ক্লেন্স 2, প্লেন 3. গ্রুপ হবে, শুধু তারপরে ওই 1 - 1 হতে পারে। যে কোনো জেড এন আছে, হবে, ক্লাসের রেসপেক্টে জেডেন ক্লাস। Dihedral group. সিমেট্রিক গ্রুপ আছে, হ্যালো জেড এন জেডেন আছে, আছে, হ্যালো dihedral group আছে, unitary group ডাইহেড্রাল গ্রুপ আছে, ডাইহেড্রাল গ্রুপটা আছে, Q8 বা সিমেট্রিক কোয়াটারনিয়ান্স গ্রুপ গ্রুপ আছে, আছে, হুম, সিমেট্রিক। সিমেট্রিক S3 আছে, unitary group আছে, UN UN আছে। হুম। ইউনিটারি গ্রুপ মানে হচ্ছে যে আইডেন্টিটি গুলো নিয়ে, সরি ইউনিট বা Unit ইনভার্স গুলো যাদের নিয়ে। আছে তাদের নিয়ে, সিটগুলোকে নিয়ে। হ্যাঁ, তো Unit এই- গুলোকে নিয়ে। না, ঠিক আছে, less than prime এন and আছে, এন আছে, ঠিক আছে। হুম। আবার ইভেন এগুলো গ্রুপ এসএনএস হয়ে যায়, জেড পি স্টার, পি যেখানে প্রাইম, একদম, হ্যাঁ, জেড বি স্টার। ঠিক আছে। তো এইগুলো সব Dotted respect. এটা প্লাসের রেসপেক্ট, ওগুলো ডটের, হ্যাঁ, বুঝতে পেরেছো? এগুলো সব পারমুটেশন গ্রুপ, এটা ডটের রেসপেক্টে, এগুলো সব সিমেট্রিক গ্রুপ, এগুলো সব Permutation. ডাইহেড্রাল, এটা কিছু ঠিক আছে। একটা কিউ কোয়ার্টিনারি না কি একটা হ্যাঁ, হয়, কোয়াটারনিয়ান্স গ্রুপ Q8, রিং অফ কোয়াটারনিয়ান্স, তার ইউনিট গুলো নিয়ে Q8 টাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইউনিট গুলো নিয়ে। তো এগুলো হয়, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। বিশেষ করে আবার SN এর ক্ষেত্রে আরেকটা গ্রুপ আছে AN, অল্টারনেটিং। হ্যাঁ, অল্টারনেটিভ এটা হয়। তো এই গ্রুপগুলো একটু পড়বে, তার মধ্যে থেকে কার কি অর্ডার, কারা কারা সাইক্লিক হচ্ছে, হুম বুঝতে পেরেছো? সাইক্লিক এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কে কার সাবগ্রুপ হচ্ছে। এবং বিশেষ হুম করে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মানে এই যে গ্রুপগুলো পড়বো, এই প্রত্যেকটা গ্রুপের কি কি জানতে হবে। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করা জানতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্ডার অফ ইচ এলিমেন্ট মানে অর্ডার রিলেটেড কোশ্চিন জানতে হবে, হ্যাঁ? যেরকম গ্রুপের অর্ডার আছে, সেরকম অর্ডার অফ ইচ এলিমেন্ট এগুলো কিন্তু এলিমেন্ট। জানতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার জানতে হবে, ঠিক আছে। এগুলো যেহেতু ফাইনাইট গ্রুপ, এগুলোর এলিমেন্টের অর্ডার জানতে হবে। নেক্সট হচ্ছে প্রত্যেকটা গ্রুপ সাইক্লিক হচ্ছে না নন সাইক্লিক হচ্ছে সেটা জানতে হবে। নেক্সট যখনই সাইক্লিক হয়ে যাবে, তাহলে তার নাম্বার অফ জেনারেটর কতগুলো হচ্ছে বা কারা কারা জেনারেটর হচ্ছে সেগুলো জানতে হবে। এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় জানতে হবে, বোঝা গেছে? ক্লিয়ার? এই জায়গাগুলো থেকে কিন্তু মারাত্মক লেভেলের কোশ্চেন আছে, যে সাইক্লিক হচ্ছে কি হচ্ছে না, জেনারেটর কটা আছে না আছে, এগুলো সব করতে হবে, বোঝা গেছে? হুম ধরো আমি একটা কোশ্চেন করছি, আচ্ছা এখানে কতগুলো হলো, 6 নম্বর। সেটা হচ্ছে ধরো আমি একটা গ্রুপ বলছি Z12, হ্যাঁ, প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়। তো এই গ্রুপের ক্ষেত্রে কতগুলো জেনারেটর আছে আমি বের করতে বললাম। হাই 12, ফাইন্ড দি নাম্বার অফ জেনারেটরস 6 স্যার। অফ Z12। এই যে কিছুক্ষণ আগে একজন বললো 512, 512টা কত সেটা বলো। 6টা। 6 6. 6 স্যার, 6। তার মানে 12 থেকে ছোট, 12 থেকে ছোট, 12 সঙ্গে প্রাইম, ঠিক আছে। তার সঙ্গে প্রাইম। 512 equal to 6. ওটা বের করে নিলেও তো হয়। 12 4 হচ্ছে তো। 1/3 আর স্যার 4 হচ্ছে তো। তোমরা তো বললে 6, আমি জানি না, আমি তো লিখে দিলাম জেনারেটর কটা। 1/1 - 3 আর 1 এবার কোশ্চিন হচ্ছে চারটেই হবে, কারা চারটেই জেনারেটর হতে পারে। গ্রুপের 4 অর্ডার হবে। আর জেনারেটর অর্ডার সেম হয়, এগুলো ধরবে। গ্রুপের অর্ডার আর জেনারেটর অর্ডার সেম হয়, যেমন Z12 এর অর্ডার হচ্ছে 12টা এলিমেন্ট, 0 বার থেকে 11 বার অব্দি আছে। 4ই হবে। 0 বার থেকে 11 বার অব্দি আছে, ঠিক আছে। Z12 হুম এর ক্ষেত্রে হুম, কি আছে, 0 বার থেকে শুরু করে 11 বার অব্দি আছে। 11 বার অবধি। আইডেন্টিটি, তার অর্ডার হচ্ছে 1, 1 বারের অর্ডার 12, 2 বারের অর্ডার 6। সবাই থেমে যাও, আমি বলছি, থেমে যাও, বলতে হবে না, আমার সাথে যাতে রিপিট করার দরকার নেই। 3 বারের অর্ডার হচ্ছে 4, 4 বারের অর্ডার হচ্ছে 3, মানে 3 4 12 করতে হবে, সোজা কথা। 3 4 12, 6 2 12, এগুলো হচ্ছে আমার হিসাব। 5, যেহেতু 5-এর সঙ্গে 12 প্রাইম, 5 আর 12 গসাগু যেহেতু 1, তাহলে 5 বারের অর্ডারও 12 হবে। 6 বার, তার অর্ডার হবে 2, 6 2 12। 7 বার, 7 যেহেতু 12-এর সঙ্গে প্রাইম, তাহলে তার অর্ডার হবে 12। এগুলো সব দেখবে সূত্র আছে, এগুলো সব পড়তে হবে। 8 বারের অর্ডার হবে 3, কারণ 3 8 24, 12-এর গুণিতক। 9 বার হবে 36, মানে 4। 10 বার, 5 বলছি, 6 হবে, 6 বরং 60। আর 11 বার, যেহেতু 12-এর সঙ্গে 11 হচ্ছে 5 বারং 60 নাকি না? না 10, 6, ঠিক আছে। এবার ঠিক আছে, মানে 6 দোকানে 10, এটা 5 বরং 60। তাহলে আলটিমেটলি যাদের যাদের আমি 12 অর্ডার যাদের যাদের পাচ্ছি, তারাই হচ্ছে জেনারেটর হয়।
এই জায়গাগুলো ভুল করা যাবে না, ভুল করলে একদম চাকরি শেষ। কথা বুঝে গেছো? তাহলে কি করে বুঝবো কটা জেনারেটর থাকবে? 12 থেকে ছোট, 12-র সঙ্গে প্রাইম যারা যারা, ততগুলোই জেনারেটর, যতগুলো সংখ্যা থাকবে। 512টা কি করে ক্যালকুলেট করা হয়? 512 হচ্ছে ক্যালকুলেট করা হয় পাই এন। হ্যাঁ, এটাকে ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে n এনকে একটা into যদি ক্যানোনিক্যাল ফর্মে লেখা হয়, তার ক্যানোনিক্যাল বলে একটা ফর্ম থাকে। ক্যানোনিক্যাল ফর্মটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ, হ্যাঁ ইন্টিজার চ্যাপ্টারে বোধহয় আছে। একদম ইন্টিজার চ্যাপ্টারে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা যদি পড়ো, ঠিক আছে, তাহলে এখানে বলছে যে কোনো নাম্বার যদি 1-এর থেকে বড় হয়, ভালো করে শুনতে এটাকে হবে। ওয়েলার ফাংশন বলা হয়। হ্যাঁ একদম, যে কোনো, ঠিক আছে, যে কোনো ন্যাচারাল নাম্বার যদি 1-এর থেকে বড় হয়, বা যে কোনো ইন্টিজার যদি 1-এর থেকে বড় হয়, একের ক্যানোনিক্যাল ফর্ম হয় না, মানে কোনো প্রাইমের পাওয়ার আকারে লেখা যাবে না, কিন্তু যদি কেউ 1-এর থেকে বড় হয় তাহলে তাকে এইভাবে লেখা যায়, যেখানে P1 P2 PR এগুলো সব প্রাইম, এবং এরা হচ্ছে সব ছোট থেকে বড়। সবার ছোট P1, সেটাকে আগে লিখবো, তারপরে P2, তারপরে লিখবো, তারপরে PR। আর পাওয়ার গুলো হচ্ছে পজিটিভ হবে, আলফা এগুলো, বোঝা গেল? PI গুলো সব প্রাইম, ডিস্টিংক্ট প্রাইম, এবং সব সিকোয়েন্স আকারে, মানে ছোট থেকে বড়, বইতে দেখে নিবে এগুলো সব। আর আলফা আই গুলো সব পজিটিভ। এটা হচ্ছে তার ক্যানোনিক্যাল ফর্ম। যদি এরকম ভাবে এন কে তার ক্যানোনিক্যাল ফর্ম আকারে লেখা যায়, তাহলে ফাই এন হচ্ছে n ইন্টু 1-1/p1 ইন্টু 1-1/p2 ডট ডট করে ইন্টু 1-1/pr। বোঝা গেল? এবার যদি বলো স্যার ফাই, তাহলে 12 বের করবো। সবার আগে দেখতে হবে 12 এর ক্যানোনিক্যাল ফর্ম কত। 12 কে যদি আমি ভাঙি, তাহলে 12 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3, তার মানে 12 হচ্ছে n ইন্টু 1-1/2 ইন্টু 1-1/3। সেখান থেকে যদি হিসাব করো, তাহলে 12 ইন্টু হাফ, 2-3, ক্যালকুলেশন করে তো 2 কেটে গেল, আর 3-4 12, 4, তাহলে 4টে। এইভাবে 12 করো, 112 থেকে শুরু করে যে কোনো কিছু করা যায়, খালি তার ক্যানোনিক্যাল ফর্মটা জানতে হবে আর এই সূত্রটা হিসাব করতে হবে। আর কিছু কিছু সংখ্যা যেগুলো মুখে মুখে করা যায়, যেমন 12, 10, 20 এগুলো আমরা মুখে মুখে করে দিই। কিন্তু যখন বড় সংখ্যা পাবো, তখন অবশ্যই, যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে Z12 এর জায়গায় Z60, তার কতগুলো জেনারেটর থাকবে, কি করবে তখন? ওটাকে লিখতে হবে ওইভাবে। 550 লিখে নিয়ে তাহলে করে ফেলো, দেখি পারো কিনা। খাতা পেন বের করো। Z60 কতগুলো 15 জেনারেটর? ফার্স্ট মানে 2 to 2 কথা বলতে হবে না, এমনি খালি অ্যান্সার বলো, অ্যান্সার বলো, মাইক বন্ধ করে অ্যান্সার বলো, বাকিরা সবাই করছে। Z60 কত কতগুলো বলো জেনারেটর স্যার? থাকবে? Z60 কতগুলো জেনারেটর থাকবে? 16টা। 16টা 16টা স্যার 16টা 16 ভালো স্যার। 16টা হচ্ছে। আর 512 তো বার করলাম 4টে, 16টা আর 4 গুণ 4 মানে 16। দেখো, শর্টকাট ফটকাট করতে যাও না, বাই চান্স এইসব বুদ্ধি ভুল হয়ে গেলে তখন মুশকিল। 16 বের করলে, 12 বের করলাম, নিয়ে এই করলাম ওই করলাম, ওগুলো না করতে গিয়ে পাতি 60কে ভাঙো। 2 দিয়ে 16 30, এমনি নরমালি 2 16ই দিয়ে আসছে। 15, 3 5 হলো। তাহলে পাই অফ 60 হয়ে যাবে 60 ইন্টু 1-1/2 ইন্টু 1-1/3 ইন্টু 1-1/5। এই হচ্ছে হিসেব। সেখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 60 ইন্টু হাফ ইন্টু 2/3 ইন্টু কত হবে? 4-এর 4-এর 5 4-এর 5 এবার যা যা আছে কাটাকুটি করতে পারো। 20, 4, 16, তাহলে 16টা জেনারেটর থাকবে। তার মানে 16টা জেনারেটরের অর্ডার হবে 60। মানে জেনারেটর কারা কারা হয় জানো? সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর কারা কারা হয়? আমি যদি বলি যে জেনারেটর গুলো অর্ডার কত হবে, গ্রুপের যা অর্ডার হবে জেনারেটর গুলো অর্ডার সেম হবে। অর্ডারের সঙ্গে সমান। সমান। গ্রুপের যা অর্ডার হবে জেনারেটর অর্ডার সেম হবে, একদম সেম। তাহলে পরীক্ষাতে এরকম কোশ্চেন করতে পারে যে বলো তো একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কতগুলো জেনারেটর থাকতে পারে, কি হবে অ্যান্সারের? অর্ডার অফ দ্য গ্রুপ ওটা ডিপেন্ড করছে কোন একটা গ্রুপের অর্ডারের উপর। অর্ডার যত তার সঙ্গে প্রাইম যতগুলো তাহলে যদি সংখ্যা আছে এরকম কোশ্চেন করে যে একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে যদি গ্রুপটা সাইক্লিক হয় তাহলে তার কতগুলো জেনারেটর থাকতে পারে, তখন অ্যান্সার হবে যে স্যার ইটস ডিপেন্ডস অন অর্ডার অর্ডার অর্ডার। হ্যাঁ, এর ডিপেন্ড করছে অর্ডারের উপর। এবার ধরো আমি তোমাদের বললাম যে কোনো গ্রুপের যে কোনো একটা গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপ, ঠিক আছে, উইথ অনলি ওয়ান জেনারেটর, যার একটাই জেনারেটর আছে, তাহলে কি গ্রুপের অর্ডার বলা যাবে কত হবে? অ্যাটমোস্ফিয়ার
আইডেন্টিটি হবে। ইনফাইনাইট আইডেন্টিটি না এটা একটা ট্রিভিয়াল এলিমেন্টস থাকে। ওয়ান Two হতে হবে। পারে, দুইও হতে পারে। লেসার ইকুয়াল টু less than 2 less than equal to 2 না একটা এট থাকতে মোস্ট at দুটো most থাকতে 2 পারে। ইনফাইনাইট হতো কি বললাম আরেকবার বলে দিই, Two কোনো হবে। গ্রুপে যদি একটাই জেনারেটর থাকে, লেস দ্যান ইজ ইকুয়াল টু 2। যদি কোনো গ্রুপের ক্ষেত্রে অনলি ওয়ান জেনারেটর থাকে, জেনারেটর, যদি কোনো গ্রুপের ক্ষেত্রে একটাই জেনারেটর থাকে, তাহলে মনে রাখবে যে গ্রুপের অর্ডার যদি এক হয়ে যায় তাহলে গ্রুপটা হচ্ছে ট্রিভিয়াল। ট্রিভিয়াল গ্রুপের ক্ষেত্রে তার জেনারেটর হবে ওটাই। আর যদি গ্রুপের অর্ডার 2 হয়ে যায় তাহলে যেটা নন ট্রিভিয়াল আছে, যদি গ্রুপের ক্ষেত্রে তাহলে গ্রুপের অর্ডার 2, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, ই হচ্ছে 1 তার অর্ডার, আর এর অর্ডার 2 হবে। এর অর্ডার 2 হতে গেলে তখন জি হয়ে যাবে কি এ দ্বারা জেনারেট করবে। তখন কটা জেনারেটর থাকবে? একটাই, কারণ আইডেন্টিটি কোনোদিনই ট্রিভিয়াল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপকে জেনারেট করতে পারে না। তাহলে পরীক্ষায় এরকম কোশ্চেন করতে পারে, আচ্ছা বলো তো কোনো একটা গ্রুপের অর্ডার 4, তাহলে আইডেন্টিটি কি তার জেনারেটর হতে পারে? বলবেন না। কোনো দিন না। কোনো নন ট্রিভিয়াল গ্রুপের ক্ষেত্রে, কোনো নন ট্রিভিয়াল মানে আইডেন্টিটি ছাড়াও যদি অন্য কেউ থাকে, সেই গ্রুপের ক্ষেত্রে কোনো দিন তার জেনারেটর আইডেন্টিটি হতে পারে না। তাহলে আইডেন্টিটি কি কারোর জেনারেটর হতে পারে না? পারে। একমাত্র ট্রিভিয়াল গ্রুপের আইডেন্টিটি জেনারেটর হতে পারে, কারণ ট্রিভিয়াল গ্রুপটা সাইক্লিক গ্রুপ হয়, শুধু আইডেন্টিটি থাকে, সবাইকে আইডেন্টিটি পাওয়ার আকারে লেখা যায়। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার না? তাহলে এই ধরনের কোশ্চেন করতে পারে। দুই অর্ডারের ক্ষেত্রে ওই 1 আর -1 ওইটা হবে না, যাই হোক, 1 আর -1 হোক, ই আর মানে এ, ওইটা একটা এক্সাম্পল আর কি। যেটাই হোক, যাই হোক, মোট কথা আইডেন্টিটি হবে তখন 1 আর নন আইডেন্টিটি হবে -1, তখন -1 হবে তার জেনারেটর। মানে যেটাই উদাহরণ হোক, আইডেন্টিটি ছাড়া যেটা থাকবে সেটাই তার জেনারেটর থাকবে। কথা বুঝতে পেরেছো? যদি তুমি Z2 নাও, 0 বার 1 বার, 0 বার বাদ দিয়ে যেটা থাকবে, আইডেন্টিটি বাদ দিয়ে, সেটাই জেনারেটর 1 বার। যদি তুমি 1 -1 নাও, তাহলে 1 ছাড়া -1 হবে। তুমি যেটাই নাও, মোদ্দা কথা নন আইডেন্টিটি এলিমেন্টটাই তার জেনারেটর হবে। আর যদি বলো কেন স্যার, যদি গ্রুপের অর্ডার 3 হয় তাহলে কটা জেনারেটর থাকবে? 3-এর থেকে ছোট, 3-এর সঙ্গে প্রাইম দুটো সংখ্যা 1 আর 2, তাহলে দুটো জেনারেটর থাকবে। যদি কোনো গ্রুপের অর্ডার 4 হয়, 1 আর 3, 4-এর থেকে ছোট, 4-এর সঙ্গে প্রাইম, দুটো জেনারেটর থাকবে। কোনো গ্রুপের অর্ডার যদি 5 হয়, তাহলে চারটে জেনারেটর চারটা যদি কোনো তুমি দেখে দাও যে কোনো গ্রুপের অর্ডার প্রাইম হচ্ছে, টাইম হলো n মাইনাস n minus n -1 p মাইনাস 1 অ্যাকচুয়ালি এখানে p দিয়েছে। মাইনাস হ্যাঁ মানে যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তাহলে জি হ্যাজ p-1 জেনারেটর। p minus 1 এবার কোশ্চিনটা হচ্ছে তাহলে গ্রুপে কটা এলিমেন্ট থাকবে? p সংখ্যক। তাহলে সবাই জেনারেটর এক্সেপ্ট একটা বাদ দিয়ে। কোনটা বাদ দিয়ে জেনারেটর? identity বাদ দিয়ে। কারণ বলেই দিয়েছি যে ট্রিভিয়াল গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে আইডেন্টিটি জেনারেটর হতে পারে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ধরনের কোশ্চিন কিন্তু খুব বেশি জায়গা থেকে আজকে বলছি, এগুলো আসতে পারে। নেক্সট এরকম একটা কোশ্চিন করতে পারে, গ্রুপের এলিমেন্টের অর্ডার, যে কোনো একটা গ্রুপ যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, আর এ যদি তার একটা এলিমেন্ট হয়, তাহলে মনে রাখবে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে সবসময় ডিভাইড করবে, এবং অ্যাজ এ রেজাল্ট ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হয়। কি বললাম? ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হয়? ফাইনাইট। ফাইনাইট, কারণ না হলে হবে না। ইচ এলিমেন্ট অফ এ ফাইনাইট গ্রুপ ইজ অফ ফাইনাইট অর্ডার। মনে থাকবে? তাছাড়া হতে পারে না। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে মাথায় রাখতে হবে। এবার যদি কোনো একটা গ্রুপ ইনফাইনাইট হয়, তাহলে যদি সেটা সাইক্লিক হয়, তাহলে তার কটা জেনারেটর থাকবে? দুটো দুটো এ আর হতে এ পারে একদম। minus সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এক্স্যাক্টলি বলা যায় কটা জেনারেটর থাকে? দুটো, একদম এক্স্যাক্টলি। ফাইনাইটের ক্ষেত্রে যেরকম গ্রুপের অর্ডারের উপর ডিপেন্ড করতে হয় যে কত অর্ডার হচ্ছে বা কি হচ্ছে, ইনফাইনাইটের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই। ইনফাইনাইটের ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি দুটো পাবে। একটা যদি এ হয় তার জেনারেটর, সাইক্লিক গ্রুপ মানে তার জেনারেটর থাকে minus দেওয়া a হবে। ইনভার্স। A inverse এ এই হবে ইনভার্স হবে। জেনারেটর। বোঝা গেছে? তাহলে এই গেল হচ্ছে সাইক্লিক গ্রুপের কিছু কিছু জিনিস। নেক্সট, কোনো একটা গ্রুপ সাইক্লিক কিনা কি করে চিনবো এটা বলতে পারে।
বলতে পারে যে আচ্ছা বলো তো কোনো একটা গ্রুপ সাইক্লিক কিনা কি করে চিনবো? পরিষ্কার হচ্ছে তার জেনারেটর আছে কিনা। গ্রুপে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা গ্রুপের অর্ডারের সাথে সেম হবে। একদম, তাহলে অনেকে বলতে পারে স্যার এর জেনারেটর আছে কিনা সেটা চেক করব। তো সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে, এটাও হবে অবশ্যই, কিন্তু সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে সেই অ্যান্সারটা যদি দাও যে স্যার কোনো একটা গ্রুপ সাইক্লিক নেই, সেটা চেনার উপায় হচ্ছে গ্রুপের অর্ডার তো আমরা বলে দেবো কত হচ্ছে না হচ্ছে, সেই অর্ডারের যদি একটা এলিমেন্ট ওই গ্রুপে থাকে তাহলে সেটা সাইক্লিক হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ ক্লেন্স 4 গ্রুপ, এটা সাইক্লিক না। ক্লেন্স 4 গ্রুপ হলে এটা কারণ সাইক্লিক না, একটা ই আর বাকিগুলোর অর্ডার 2। ঠিক আছে, ইজ নট সাইক্লিক। এবার যদি প্রত্যেকটা বলো ই কেন কি করে বুঝলে, বিকজ ক্লেন্স 4 গ্রুপে 4টে এলিমেন্ট থাকে, ই এ বি সি 4টে এলিমেন্ট মানে গ্রুপের অর্ডার 4, এবং দেয়ার এক্সিস্ট নো এলিমেন্ট অফ অর্ডার 4 ইন ভি অফ অর্ডার 4। বলছে 4 অর্ডারে কোনো এলিমেন্ট থাকে না। যদি বলো কেন, কারণ আইডেন্টিটির অর্ডার সবসময় 1, আর বাকি এ বি আর সি বাকিগুলো হয়ে যাবে বাকিগুলো 2 অর্ডার করে স্যার। 2 2 অর্ডার। 2 করে, ঠিক আছে, এ এর 2, বি এর 2, সি এর 2। আচ্ছা একটা জিনিস বলে দিই, যদি কোনো এলিমেন্টের অর্ডার 2 হয়, হ্যাঁ ধরো কোনো একটা এলিমেন্টের অর্ডার 2 হয়, তাহলে সেই এলিমেন্টগুলো বলা হয় সেলফ ইনভার্স। সেলফ ইনভার্স মানে কারোর অর্ডার 2 মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, নিজের ইনভার্স। এবং একটা একে যদি এদিকে নিয়ে যাই তাহলে এ ইনভার্স, তার মানে সেটাকে বলা হয় এ ইজ সেলফ ইনভার্স। কথা বোঝা গেছে? এবার এরকম কি কোশ্চেন করতে পারে যে কোনো একটা গ্রুপে সমস্ত এলিমেন্টেরই সেলফ ইনভার্স আছে, তাহলে কি সেই গ্রুপটা অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ হবে? হ্যাঁ স্যার অ্যাবিলিয়ান হবে। স্যার হবে অ্যাবিলিয়ান হবে। হবে, মাস্ট অ্যাবিলিয়ান। বুঝতে পেরেছো? এরকম একটা অঙ্ক দেখবে এসকে মাপার বইতে আছে। এসকে মাপাটা ভালো করে পড়ে যাও, আমি ওখান থেকেই তোমাদের পড়িয়েছি। যারা যারা আমার কাছে গ্র্যাজুয়েশন তো আমার কাছে খুব কম পড়ে, জানি না কে কে আছে, গ্র্যাজুয়েশন বাদ দাও, যারা যারা এসএসসি আমার কাছে পড়েছো তারা মোটামুটি জানো যে এসএসসির ক্ষেত্রে আমি বারবার করে বলেছি যে আমি পুরোপুরি কিন্তু এসকে মাপা বইটা ফলো করি, কারণ ওই হাবিজাবি অন্যান্য বই ফলো করে লাভ নেই। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এসকে মাপা, আর না হলে বংশীধর সাহু বা সুখেন্দু কর বা ওই কর জানা যেটা আছে, দত্ত কর জানা, সেই বইটা ফলো করলেই এমসিকিউ গুলো মোটামুটি কমন পেয়ে যাবে বা একটা আইডিয়া তৈরি হবে। তো দেখবে এসকে মাপা এই বইটা যদি খুব ভালো করে পড়ো, বিশেষ করে অ্যালজেব্রা অ্যানালিসিস গুলো, লিনিয়ার, ক্লাসিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট আর অ্যালজেব্রা অ্যানালিসিসটা, তাহলে দেখবে মোটামুটি 95% সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, কারণ কোনো কনসেপ্ট বাকি থাকে না। খুব সুন্দর বই এবং খুব ইজি। মানে বিদেশি রাইটারের বই ফলো করলে কি হয়, খুব কঠিন, প্রথমেই এমন কিছু করে দিবে যে তোমার একটা ইন্টারেস্ট লস হয়ে যাবে, পড়তে ইচ্ছা করবে না। বা বইয়ের লেখাগুলো ছোট ছোট স্পিনজার, যেগুলো প্রসেসিং মানে স্পিনজারের যেগুলো থাকে পাবলিকেশন, সেগুলো বইয়ের লেখাগুলো এত ছোট ছোট ভালো লাগে না। আর বিদেশি রাইটারের বই ছোট ছোট লেখার কোনো আমরা পড়তে ইচ্ছা করে না অনেক সময়। দেশি রাইটারের বই দেখবে বড় বড় করে লেখা। এখন তো সব ছবি টবি দিয়ে করায়, এখন তো যত দিন যাচ্ছে তত সব ছবি। 11, 12, 9, 10 এর বই দেখছি গাদা গুচ্ছের ছবি, বাসে করে যাচ্ছে বাসের ছবি, ট্রেনে করে যাচ্ছে ট্রেনের ছবি, এই নিচ্ছে ওর ছবি। তো এগুলো তো একসময় ছিল না, কিন্তু এখন ইন্টারেস্টিং করেছে পড়ানোর জন্য আরো। তো যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে এই এক্সারসাইজে দেখবে এরকম একটা অঙ্ক ছিল যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয় 12 কি 13 নম্বর আইডেন্টিটি ছাড়া, বা এরকম হতে পারে যে প্রত্যেকটা এলিমেন্টই সেলফ ইনভার্স, আইডেন্টিটিও সেলফ ইনভার্স হয়, এখন আইডেন্টিটি ইনভার্স আইডেন্টিটি হয়, তাহলে সেই গ্রুপটা কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু দেখবে। ক্লিয়ার? ওকে। এবার এরকম একটা কোশ্চেন খুব করে ইন্টারভিউতে, বা করতে পারে হয়তো, যে আচ্ছা ধরো কোনো একটা গ্রুপ আছে জি, আমি কিন্তু অত কিছু লিখছি না, হ্যাঁ সংক্ষেপে বলছি। বলছে জিতে একটা এলিমেন্ট আছে, জি একটা গ্রুপ, যখনই কোনো গ্রুপে কিছু দিয়ে দিব না মনে রাখবে সেই গ্রুপটা কার রেসপেক্টে, ডট। যখনই কোনো চিহ্ন টিহ্ন দিব না তখন মনে রাখবে এই কম্পোজিশনটা স্যার ডট নিয়েছে, ঠিক আছে। আর গ্রুপের দুটো এলিমেন্ট আছে, একটা এ একটা বি, তাহলে এরকম কি হয়, এ বি তার অর্ডার ইজ ইকুয়াল টু অর্ডার এ ইন্টু অর্ডার বি, এটা কি সম্ভব? হ্যাঁ হয়, যখন হ্যাঁ অর্ডার হয়। এ আর অর্ডার বি জিসিডি হবে এবং জিসিডি 1 হতে হবে। হতে হয় আর জিসিডি অফ অর্ডার অফ অর্ডার বি ইকুয়াল টু 1 হবে। অ্যাবিলিয়ান গ্রুপ হলে স্যার হবে। কমোডিটি হতে হবে, আর না জিসিডি না 1 দুটো নিজেদের মধ্যে কমিট করলেই because হবে। যদি আর অর্ডার যদি অফ এ আর অর্ডার বি আর প্রাইম Average টু ইচ আদার। জিসিডি যদি 1 হয়ে যায় এটা হলে হবে। যারা যারা যেটা এটা বললে সব শুনলাম, এইটা হলে হবে, তার বাইরে কিছু দরকার নেই বলা। এবার যদি কেউ বলো স্যার আমি গ্রুপটাকে অ্যাবিলিয়ান বলবো, এই দুজনকে কমিট করলেই হয়। অ্যাবিলিয়ান মানে সবাই কমিট করছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। গ্রুপ অ্যাবিলিয়ান মানে এই দুজনে কমিট করবে বা অ্যাবিলিয়ান হবে, বুঝতে পেরেছো? কারণ এই দুজনকে যদি কমিট করো তাহলেই হবে, সে চলবে। এবার তার থেকে তুমি হায়ার কন্ডিশন নিবে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারলে? তাহলে এ বির অর্ডার এ ইন্টু বি তার অর্ডারের সঙ্গে সমান হয়ে যাবে। আর যদি গ্রুপটা কমিউটেটিভ না হয় বা
অর্ডার এ আর অর্ডার বির গসাগুটা যদি বা জিসিটা যদি 1 না হয় তাহলে কিন্তু এই জিনিসটা নাও হতে পারে। কথা বোঝা গেল? এরকম কিন্তু অনেক কিছু করতে পারে। এগুলো খুব বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছি এখন আমি, কিন্তু কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞেস করছি না। আবার এমন কোশ্চেনও করতে পারে অনেক সময় যে আচ্ছা বলো তো, কোন একটা গ্রুপে নিলাম, কোন একটা গ্রুপে এ একটা এলিমেন্ট যার অর্ডার হচ্ছে ধরো 30, তাহলে হঠাৎ করে বললো ফাইন্ড গ্রুপ টু পার, বললাম না, অর্ডার অফ এ টু দি পাওয়ার 12 কত হবে? ওটা 35 30 হবে। বাই 5 হবে 30 এবং 12 5 এর হবে স্যার। জিসিডি নিতে হবে। জিসিডি অফ 30 এর বার। আরো 5-এর 7 5 হবে 5। অনেক কিছু করলে মোদ্দা কথা হচ্ছে 5 বারং 60 করে দাও। 60 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 30 পাওয়ার 2। এ টু দি পাওয়ার 30 মানে আইডেন্টিটি, যেহেতু এর অর্ডার 30, তাহলে আইডেন্টিটির অর্ডার স্কোয়ার মানে আইডেন্টিটি। সোজা কথা হচ্ছে 30-এর গুণিতক খোঁজো। আর না হলে এরকম একটা ফর্মুলা আছে যে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, n by অর্ডার অফ এ GCD of m n. বাই জিসিডি এম কমা এন। জিসিডি জিসিডি এম কমা মানে এম কমা অর্ডার হবে। মানে এটাকে এন ধরে দিলে হবে, মুখস্থ। হ্যাঁ এখান থেকেও বলতে পারো স্যার এখানে তাহলে এ টু দি পাওয়ার 12 দিয়েছে, তাহলে এর অর্ডার দিয়েছেন আপনি 30, তাহলে 30 বাই জিসিডি অফ এম মানে হচ্ছে 12, এম মানে পাওয়ারটা, আর আপনি এখানে 30 দিয়ে দিয়েছেন, তাহলে 12 আর 30-এর গসাগু কত হয়? 6 5 6 30, যেটা ইচ্ছা করতে পারো। শুধুমাত্র এ টু দি পাওয়ার 12 না, এরকম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে, যেমন এ টু দি পাওয়ার 15, এ টু দি পাওয়ার 20, এ টু দি পাওয়ার 25, আর এ টু দি পাওয়ার এরকম বলে দিলাম 18। দেখি কে কে বলতে পারে এগুলো। তাহলে বাবু প্র্যাকটিস করছো। এ টু দি পাওয়ার 15টা হচ্ছে 2, 15 ক্ষেত্রে 20টা হচ্ছে 3, 15টা 4 হবে। আর 25টা হচ্ছে 6, আর এ টু দি পাওয়ার 2 18টা 15 হচ্ছে ক্ষেত্রে 2 হবে 5। এটা। 15টা 2 হবে, 15টা 2 হবে। তারপর এটা 3 হবে, 20টা 3 হবে, 3 হবে, তারপর এটা 6 হবে, 25-এর ক্ষেত্রে 25টা হ্যাঁ অনেক 6 হবে। 6 হবে, তারপর এটা লাস্টে 5 হবে, 18টা 5। এটা হবে 4, সরি 2, 2 15 30, 30 বা 30-এর 2 গুণিতক ভাগ 3 3, 3 হবে, 1.5 এটা 6 6 6 5 এটা না না 4-এ হবে না, 6 6 6 5 হবে, 5। 5 হবে। 5 আর যদি দেখো 30-এর সঙ্গে কেউ প্রাইম পাওয়ার গুলো, তাহলে চোখ বন্ধ করে কি বসাতে পারবে? তো ওটা 30 30 হবে। কি হবে স্যার ওটা? ঠিক আছে, চোখ বন্ধ করে তাহলে বসাতে পারবে যে অর্ডার হচ্ছে 30। ঠিক আছে, 1 মিনিট। ওকে, এইবার আরেক ধরনের কোশ্চেন আমার মাথায় আসলো, সেগুলো একটু করার চেষ্টা করি, দেখি পারো কিনা। আমি সবকিছুই কভার করছি না, এইগুলো থেকে পড়া শুরু করো। হ্যাঁ, এইভাবে ধরো আমি কাউকে বললাম যে কোন একটা গ্রুপ কমিউটেটিভ অ্যাবেলিয়ান, যে কোনো একটা গ্রুপ অ্যাবেলিয়ান। আচ্ছা, তাহলে এরকম কি বলা যায় যে এ বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার? হ্যাঁ হবে স্যার এটা বলা যায় বলা যায় বলা হ্যাঁ, বলা যায় বলা যাবে স্যার বলা যাবে আচ্ছা, if and only condition if condition এ বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব বি কিউব, এটা বলা যাবে? না হ্যাঁ এটা বলা যায় হ্যাঁ হ্যাঁ অ্যাবেলিয়ান হলে এগুলো হবে আচ্ছা বলা যাবে। হোল টু দি পাওয়ার n হয়ে যায় n হলে n+1 হবে যে কোনো ইন্টিজার আছে সেখান থেকে তো বলা যাবে এটা? হ্যাঁ হ্যাঁ এটা বলা যাবে। বলা যাবে না বলা যাবে এগুলো সব বলা যাবে। কনভার্স ইজ নট ট্রু আচ্ছা, এবার কনভার্স একমাত্র শুধু না। এটার ক্ষেত্রে ট্রু হবে। হ্যাঁ বাকিগুলোর ক্ষেত্রে না যদি প্রথমটার ক্ষেত্রে কনভার্স একদম প্রথমটার ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে এটা যদি হয় তাহলে জিটা অ্যাবেলিয়ান হবে। এবার যারা যারা এটা জানো না তারা থিওরি ক্লাস করতে হবে, নাহলে খুব মুশকিল। তবে ছোট্ট করে বলে দিই, এ বি তার হোল স্কোয়ার মানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে এ বি তার হোল স্কোয়ার মানে এ বি, এ স্কোয়ার মানে এ বি বি। ক্যান্সেলেশন বলা গেলে হ্যাঁ, cancellation একবার যদি বলা আমি যাবে। এখান থেকে বি এটাকে মাঝখানে নিয়ে নিই, মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে, আর এ ওইদিকে বাইরে, বি এইদিকে বাইরে, তাহলে গ্রুপ থিওরিতে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। এটাকে কাটা উচিত না, তাও আমি এখন অঙ্ক করার জন্য কাটছি। তাহলে বি আর এ বি সমান। কিন্তু যদি বলো স্যার বাকিগুলোর ক্ষেত্রে কেন, বাকিগুলোর ক্ষেত্রে এটা হবে না। তুমি কিউবের ক্ষেত্রে নাও বা টু দি পাওয়ার 4 বা n এর ক্ষেত্রে এটা হবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই কনভার্সটা শুধুমাত্র কিন্তু স্কোয়ারের ক্ষেত্রেই হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে অনেক সময়। ঠিক আছে, নেক্সট কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাব গ্রুপ। এই সাব গ্রুপের জিনিসপত্র কিন্তু তোমাদের জানতে হবে।
কি জানতে হবে তোমাদের? সাবগ্রুপ। আচ্ছা, সাবগ্রুপের ক্ষেত্রে আমি বারবার করে বলে দিই যে সাবগ্রুপ হওয়ার কন্ডিশনগুলো খুব ধরে। যে আচ্ছা বলো তো, সাবগ্রুপ হতে গেলে কি 4খানা কন্ডিশনই স্যাটিসফাই করতে হয় গ্রুপের? বলছে হ্যাঁ, এমনি সাবগ্রুপ হতে গেলে গ্রুপ হতে হবে, তার মানে 4খানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কিন্তু কিছু কিছু প্রপার্টি যেমন অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ কি হয় জানো? সাবগ্রুপ মানে আর কিছুই না, সাবগ্রুপ হচ্ছে একটা গ্রুপই, কিন্তু সেটা কোনো একটা গ্রুপের সাবসেট। ধরো গ্রুপটা জি, আর তারই একটা নন এমটি সাবসেট সেই একই কম্পোজিশন রেসপেক্টে যদি গ্রুপ হয়ে যায়, ধরো এটা একটা কম্পোজিশন, এই একই কম্পোজিশন রেসপেক্টে যদি গ্রুপ হয়ে যায় তখন সেটাকে সাবগ্রুপ বলবো। তারপরে সাবগ্রুপে কিন্তু এরকম না যে স্যার 2খানা 3খানা কন্ডিশন আছে, এরকম না, 4টে কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। কিন্তু মজার বিষয়, যেহেতু গ্রুপে কিছু কিছু প্রপার্টি আছে, তাহলে অটোমেটিক্যালি ইনহেরিটেন্ট, বোঝো, ইনহেরিটেন্ট মানে বংশগতভাবে বা জিনগতভাবে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের বাবা মার থেকে পাই, সেরকম ভাবে গ্রুপ থেকেও কিছু কিছু বৈশিষ্ট্য তো সাবগ্রুপে চলে আসে। যদি বলো স্যার কি কি, যেমন অ্যাসোসিয়েটিভ, যদি গোটা গ্রুপের সবাই সবার সাথে কমিউট করে, সরি, সবাই সবার সাথে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে বলছে সাবগ্রুপের ক্ষেত্রেও বা তার সাবসেটেও কি হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে। বোঝা গেছে? সেই জন্য এদের উপর ভিত্তি করে কিছু কিছু প্রপার্টি যেহেতু গ্রুপের হোল্ড করছে বলে সাবগ্রুপের অটোমেটিক্যালি হোল্ড করে, তাই জন্য সাবগ্রুপ দেখানোর জন্য আমাদের 4খানা কন্ডিশন দেখানোর দরকার না, তার মধ্যে 2খানা কন্ডিশন। কি কি? ধরো এ আর বি, ক্লোজার আর ক্লোজার ইনভার্সটা, ক্লোজার আর আর ইনভার্সটা। ইনভার্সটা। আর এ যদি এইচে থাকে তাহলে এ আর ইনভার্স। ফাইনাল গ্রুপের ক্ষেত্রে একটা দেখালেই হয়। একদম, আবার ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে একটা দেখালো, এটা ঠিক বলেছো। ফাইনাইট যদি হয় তাহলে এটা ইফ দেখানো এন্ড দরকার। অনলি ইফ তবে এইচটাকে অবশ্যই নন এমটি বলবে প্রথমে, না হলে কিন্তু সবকিছুই মিস। আরেকটা জিনিস যদি বলি, সাবগ্রুপ আর গ্রুপের আইডেন্টিটি কি একই হয়? বলবে হ্যাঁ, গ্রুপের আইডেন্টিটি হ্যাঁ। সাবগ্রুপের আইডেন্টিটি একই হবে। ইভেন কোনো একটা এলিমেন্ট সাবগ্রুপের যদি থাকে, গ্রুপে তো থাকবেই, তাহলে সাবগ্রুপে তার ইনভার্স যা হবে গ্রুপেরও তার ইনভার্সটা একই হবে। মানে আইডেন্টিটি আর ইনভার্স গুলো চেঞ্জ হবে না, যে সাবগ্রুপে আলাদা গ্রুপে আলাদা এরকম হবে না, একই হবে। বুঝা গেছে? পরবর্তীকালে এই দুটো কম্পোজিশন, এই দুটো কন্ডিশনকে কম্বাইন করা যায়। কম্বাইনেশন জানো যে এই কম্পোজিশন বি ইনভার্স, এটা এইচে থাকবে, ঠিক আছে? এইবার সাবগ্রুপ থেকে দুটো ভাইটাল জিনিস জিজ্ঞেস করতে পারে। 1 নম্বর হচ্ছে যে বলো তো, দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সাবগ্রুপ হয় নাকি? হ্যাঁ হবে। হ্যাঁ, অবশ্যই হবে। ইউনিয়নটা হবে না, ইউনিয়ন নাও হতে পারে। ইউনিয়নটা হয় না। ইউনিয়নটা হতেও পারে, না হতে পারে। হতেও পারে না হতে পারে, অর যদি সাবসেট হয় আর কি, করলে হবে। সাবসেট হয়। করতে হবে। দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সাবগ্রুপ হলেও ইউনিয়নটা হয় না। ক্লিয়ার? এবার ইউনিয়ন হতে পারে যখন একটা স্পেশাল কন্ডিশন স্যাটিসফাই করে। সেটা দিয়ে একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, একটু সবাই বুঝতে পারবে। কন্টেন্ট করে। কন্টেন্ট করে। কন্টেন্ট করবে। যখন আইদার এটা বা ওটা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরো এইচ একটা সাবগ্রুপ, কে একটা সাবগ্রুপ, তাহলে এইচ আর কে যদি তাদের প্রোডাক্ট করে দিই, প্রোডাক্ট মানে অনেকটা এই টাইপের এলিমেন্ট, স্মল এইচ স্মল কে, যেখানে স্মল এইচ এইচে থাকে আর স্মল কে কে তে থাকে, তাহলে এটা কি একটা সাবগ্রুপ হয়? কন্ডিশন হয়। k is equal to কন্ডিশন আছে, আর k is equal to k is equal to কন্টেন্ট এন্ড আদার। এটা ইফ অ্যান্ড অনলি এইচ কে আর কে এইচ সেম। সমান হয়, তাহলে নাহলে এই জায়গাটাও কিন্তু অনেক সময় দেয়, এবং অনেকে কিন্তু ভুল করে, বলে হ্যাঁ স্যার হয়ে যাবে, না হবে না। তার মানে এটা সবসময় সাবগ্রুপ হতে পারে না। সাবগ্রুপ যদি না হয় তাহলে সবসময় কিন্তু তার অর্ডার বের করা যাবে না। তাহলে অর্ডার যদি না বের করতে পারি তাহলে তার কার্ডিনালিটি বের করব। অর্ডার কখন হবে? যখন এইচ কে আর কে এইচ সমান, তখন অর্ডার হয়ে যাবে। আদারওয়াইজ আমরা কার্ডিনালিটি, তো এইচ কে যদি একটা সেট হয় তাহলে তার কার্ডিনালিটি হয় কত জানো? অর্ডার অফ order of Order of A by order of H into order of H, order of H intersection. ইন্টারসেকশন আচ্ছা, ইন্টারসেকশনটা আসবে। ইন্টারসেকশন, ঠিক আছে? হ্যাঁ। অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে না, ইন্টারসেকশনটা যেটা যেটা কমন সেটা সেটা একবারই নেবে। এইভাবে আমরা বলতে পারি যেটা হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চিন আসতেই পারে। জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? এবার এখান থেকে 2-3টে জায়গায় যেতে পারে। সেটা হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ, এক ধরনের গ্রুপ হয়। সেই সাইক্লিক গ্রুপ আর সাইক্লিক সাবগ্রুপ দুটো কিন্তু বিষয়বস্তু একই হলেও দুটো আলাদা। সাইক্লিক সাবগ্রুপ কি বলছে, ধরো কোনো একটা গ্রুপ নিলাম, সেই গ্রুপের একটা যে কোনো এলিমেন্ট নিলাম, সেই এলিমেন্টটাকে দিয়ে জেনারেট করিয়ে করিয়ে যে সাবগ্রুপটা পাবো সেটা হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ। সেই সাবগ্রুপটা কিন্তু গ্রুপ নাও হতে পারে। কথাটা বুঝতে পেরেছো? তার ফলে সাইক্লিক সাবগ্রুপটা কিন্তু একটু পড়ে নেবে ভালো করে, যদিও গ্রুপের মতো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও পড়তে হবে। সাইক্লিক সাবগ্রুপটা পড়তে হবে, প্রত্যেককে বলে রাখছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা।
আর সাইক্লিক সাবগ্রুপ পড়ার পর ওই একই রকম ভাবে সাইক্লিক সাবগ্রুপের জেনারেটর পড়ে নিতে হবে, যে জেনারেটর কতগুলো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো সব পড়তে হবে, ঠিক আছে? আর ধরো এরকম কোশ্চিন করতে পারি যে আচ্ছা কোনো একটা সাইক্লিক গ্রুপ নিলাম, তাহলে তার সবগুলো সাবগ্রুপ কি সাইক্লিক হবে? হ্যাঁ স্যার হবে হ্যাঁ হবে। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার যে হবে সবগ্রুপ সাইক্লিক সাইক্লিক হলে গ্রুপই সাইক্লিক। সাবগ্রুপগুলো কনভার্স সাইক্লিক। হলে তো সবগুলো সাবগ্রুপ সাইক্লিক হবে। কনভার্সটা ট্রু না। কনভার্সটা হবে না। হুম এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, মাথায় থাকবে কি বললাম? যে কোনো সাইক্লিক গ্রুপের সমস্ত সাবগ্রুপ সাইক্লিক। এবার যদি বলি যে কনভার্স, মানে যে কোনো গ্রুপের সমস্ত সাবগ্রুপ সাইক্লিক, তাহলে কি গ্রুপটা সাইক্লিক? না হবে না, ক্লিন্স গ্রুপ। কেলিন্স যেমন স্যার এন আর ক্লেন্স এসেনটা ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপের ক্ষেত্রে সমস্ত ক্লেন্স ফোর গ্রুপ এমন একটা গ্রুপ যার ক্ষেত্রে যতগুলো সাবগ্রুপ আছে, টোটাল 4টে সাবগ্রুপ আছে। একটা হচ্ছে আইডেন্টিটি মানে ট্রিভিয়াল সাবগ্রুপ, একটা ই এ, একটা ই বি, একটা ই সি, মানে একবার করে এ, একবার বি, একবার সি নিয়ে 4টেই হচ্ছে একটার অর্ডার 1 আর বাকি 3টার অর্ডার 2। এই গ্রুপ অফ প্রাইম অর্ডার সবসময় সাইক্লিক হয়, জানা আছে? হ্যাঁ স্যার। তাহলে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে ক্লেন্স ফোর গ্রুপ এর অর্ডার 4 আর সাবগ্রুপগুলোর অর্ডার হবে 1 আর 2, 4 হবে না। তাহলে 1 আর 2 এর অর্ডার যেহেতু 1 ট্রিভিয়াল সাইক্লিক, 2 প্রাইম বলে সাইক্লিক, তার মানে তার প্রত্যেকটা সাবগ্রুপ সাইক্লিক অথচ গ্রুপটা সাইক্লিক না, এরকম কিন্তু বলতে পারে। যে কোনো একটা গ্রুপের উদাহরণ দাও তো যার প্রত্যেকটা সাবগ্রুপ সাইক্লিক অথচ গ্রুপটা সাইক্লিক না। ক্লিন্স গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপ ইজ এ গ্রুপ whose every subgroup is কি সাইক্লিক। সাইক্লিক, কিন্তু বাট গ্রুপটা হচ্ছে সাইক্লিক না। ভি ইজ নট, কিন্তু গ্রুপটা না। প্রপার বলতে হবে তো স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রপারটা বলতে হবে তো। S3 সাইক্লিক নয় কিন্তু A3 সাইক্লিক। ও অন্য কিছু বলছো? হ্যাঁ S3 প্রপার হতে হবে। না বলছি প্রপার লিখতে, ও প্রপার প্রপার, সাবগ্রুপ। হ্যাঁ মানে এভরি প্রপার সাবগ্রুপ প্রপার হতো, Q8 হবে। এভরি প্রপার Q8 কারেক্ট, প্রপার হবে। হ্যাঁ এভরি প্রপার সাবগ্রুপ কারেক্ট। Q8 1 2 4, Q8 মানে 8 অর্ডারের গ্রুপ, তাহলে 8 অর্ডারের গ্রুপের যে কোনো প্রপার সাবগ্রুপ কত হবে? 1 2 4, 4 1 অর্ডারের গ্রুপ মানে হচ্ছে ট্রিভিয়াল, 2 অর্ডারের গ্রুপ মানে হচ্ছে প্রাইম, আর 4 প্রাইম, এই না 4 হবে না, 4 সাইক্লিক হবে না, ভুল বললাম। 8 এর ক্ষেত্রে 4 সাইক্লিক হবে না, 4 হচ্ছে অ্যাবিলিয়ান হয় কিন্তু সাইক্লিক হয় না। Q8 হবে না, ভুল বলছো। S3 হবে, S3 S3 এর ক্ষেত্রে S3 এর যদি সাবগ্রুপ দাও তাহলে S3 এর প্রপার সাবগ্রুপ হচ্ছে 1 2 3 অর্ডারের, তাহলে সেগুলো সব সাইক্লিক হবে, ঠিক আছে? মানে 8 এর হবে না, বুঝে গেছো? সাবগ্রুপ গুলো কমিউটেটিভ হয়, কমিউটেটিভ হয় কিন্তু কোয়ার্টারিয়ান। কমিউনিটি আলাদা, সাইক্লিক আলাদা, আমি সাইক্লিক বলছি। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি আর কি। আচ্ছা, তাহলে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। এবং এরকম করতে পারে যে কোনো একটা গ্রুপ দিয়ে দিল, বলো তার কতগুলো সাবগ্রুপ থাকতে পারে। ধরো বলে দিলে একটা গ্রুপ আছে, তার কতগুলো সাবগ্রুপ থাকতে পারে, তাহলে এই টাউ কতগুলো এন সাবগ্রুপ টাউ এন না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, বলতে দাও, লেট মি ফিনিশ। কোনো সাইক্লিক একটা হলে গ্রুপের টাও ক্ষেত্রে কতগুলো সাবগ্রুপ থাকবে সেটা এক্স্যাক্টলি বলা যায় না, কেন? কারণ অনেক গ্রুপ আছে, ফাইনাইট না হলে তো বলা যাবে না। আমি বলছি অনেক গ্রুপ আছে, যেমন ক্লেন্স ফোর গ্রুপ, ক্লেন্স ফোর গ্রুপের অর্ডার 4, তার 5টা সাবগ্রুপ থাকে। হ্যাঁ ক্লেন্স হ্যাঁ ফোর গ্রুপের অর্ডার 4, তার 5টা সাবগ্রুপ থাকে। আবার কোনো কোনো গ্রুপ আছে যার যতগুলো ডিভাইজার থাকবে ততগুলোই সাবগ্রুপ থাকবে। যদি গ্রুপটা সাইক্লিক হয় তাহলে গ্রুপটা সাইক্লিক হচ্ছে না সাইক্লিক হচ্ছে না এর উপর ভিত্তি করছে। তো নেক্সট দিন, পরের দিন মঙ্গলবার দিন আমরা কোনো একটা গ্রুপের ক্ষেত্রে কতগুলো সাবগ্রুপ থাকতে পারে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু এই বিষয়টা আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রে খুব দুর্বলতা থাকে এবং এই বিষয়টা থেকে কোশ্চিন করে। আর যেটা বিষয় সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম আর কোসেট, যে পোর্শনগুলো আছে সেগুলো থেকে কিছু কিছু জিনিসপত্র আলোচনা করব। আর কিছু মানে আজকে তো কোনো ট্রিকি কোশ্চিন করিনি, এগুলো খুব কমন কোশ্চিন, মানে এগুলো পরীক্ষাতে পারতেই হবে, এগুলো এগুলো ট্রিকি না, মানে এগুলো কোশ্চিন আমি জানি না ইন্টারভিউতে করবে কি করবে না, তবে এগুলো খুব বেসিক কোশ্চিন। তবে কিছু ট্রিকি কোশ্চিন আছে, ট্রিকি কোশ্চিন মানে যেগুলো সচরাচর ছাত্রছাত্রীরা পারে না, সেই ধরনের কিছু কোশ্চিন করব। সেই কোশ্চিনগুলো রেডি রাখবে, সেগুলো না পারলে তার উত্তর বলবো, কোনো অসুবিধা নেই। তবে আগে একটু ঝালিয়ে নিতে চাইছিলাম বলে আমি এই জিনিসগুলো একটু আলোচনা করলাম, যে সাবগ্রুপ কতগুলো থাকতে পারে এরপর দিন আলোচনা করবো, নর্মাল সাবগ্রুপ, কোসেট, তারপরে বলো হোমোমরফিজম, আইসোমরফিজম, এর বাইরে আর কিছু আলোচনা করবো না। এবার অনেকে বলতে পারো স্যার ডিরেক্ট প্রোডাক্ট অমুক তমুক করান না, অত বাইরের জিনিস আর আলোচনা করে লাভ নেই,
আর কেউ যদি বলে স্যার আমি তো 9-10-এর জন্য পরীক্ষা দিয়েছি, আমি হোমওয়ার্কস আইসোমরফিজম জানি না, তাহলে সেটাকে ছাড়তে পারো, কারণ এখন নতুন করে আর হোমওয়ার্কস আইসোমরফিজম করতে পারবে না, নতুন করে করার দরকার নেই। ইভেন কোশ্চেন গ্রুপ টোশ্চেন গ্রুপ এখন নতুন করে আর পারবে না। তার ফলে ইজি ইজি জিনিসগুলো আমি জিজ্ঞেস করবো, কঠিন জিনিস নেই। আর তারপরে আমরা রিং থিওরিতে একটু আলোচনা করব। তো আজকে আমার একটু দেরি হয়ে গেল, একটু ঝড় বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল আমার। তো এরপর দিন করে 2 ঘন্টা টাইম পাবো, অনেকটা এগিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিছু কিছু কোশ্চিন অ্যান্সার আরো আলোচনা করবো, এবং আজকে যেগুলো ইজি ইজি কোশ্চিনগুলো আলোচনা করলাম এরপরের দিন এগুলোও করবো, পাশাপাশি কিন্তু আর ট্রিকি কিছু কোশ্চিন, সেই ট্রিকি কোশ্চিনগুলো আমি একটা একটা করে বলবো, এবং তোমরা চেষ্টা করো সেগুলো পারার। সেগুলো যদি পারো তাহলে ভাববো যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপর খুব ভালো প্রিপারেশন আছে। আর যাদের এখনো ভালো প্রিপারেশন নেই তাদেরকে বলবো এই সময় আছে, সময়টাতে এখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ো, আমার সাথে সাথে চলো। এরপর আমি অ্যাবস্ট্রাক্টের পর হয়তো লিনিয়ার ধরলাম, তখন লিনিয়ার আমার সাথে সাথে চলবে, তার ফলে কি রিভিশনটা হয়ে যাবে। আমার সাথে সাথে চলতে গেলে যে সবাই একসাথে করছো, স্যার পড়াচ্ছে তাহলে আমিও করি, এইভাবে রিভিশনটা হয়ে যায়, এটা খুব মাস্ট। তো এই জায়গাটা দেখো, আজকে আমি এত দূর অবধি থাক, ঠিক আছে? কারোর যদি কিছু বলার থাকে ব্যক্তিগতভাবে যে স্যার এটা ওটা, তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারো, আমি সময় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সাবজেক্ট রিলেটেড স্যার জিনিস এর পরের দিন হবে, ঠিক আছে? হুম স্যার হুম কোয়াশি গ্রুপের হুম হ্যাঁ এমন একটা এক্সাম্পল হবে যার আইডেন্টিটি নেই বা ইনভার্স নেই। কোয়াসি গ্রুপের ক্ষেত্রে হ্যাঁ কোয়াসি গ্রুপের ক্ষেত্রে অবশ্যই হবে। উম, জেড মাইনাস। একটু মাইনাসটা হবে জেড স্যার। মাইনাস, ইয়েস, হ্যাঁ ওটা জেড শুধু গ্রুপ মাইনাসের ক্ষেত্রে গ্রুপ হবে, মানে ক্লোজার প্রপার্টি হবে, বাকি এটা এফ হবে না। একদম ঠিক বলছে। জেড মাইনাসের ক্ষেত্রে জেড মাইনাস কোয়াসি গ্রুপ হয়, ওদের দেখবে যে কোনো ইকুয়েশনে একটা ইয়ে থাকে, মানে জেড মাইনাস হচ্ছে গ্রুপ ওয়েট হবে, আর জেড মাইনাস হচ্ছে এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি আর ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি, এই স্যাটিসফাই করে। মাইনাস হলে কোনো অসুবিধা নেই, জেডেই থাকবে, কিন্তু তার কোনো অ্যাসোসিয়েটিভ বা তার কোনো আইডেন্টিটি এগুলো থাকবে না, মাইনাসের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা। হুম। নেক্সট স্যার ওটা মঙ্গলবারে। হ্যাঁ মঙ্গলবার, মঙ্গল আর রবি করে এখন ব্যাচ, ঠিক স্যার আছে? ইন্টারভিউটা কোন মান্থে হতে পারে স্যার? ইন্টারভিউ কি জানি, ভোটের তো ডিক্লারেশন দিয়ে দিল, এখন বলা খুব মুশকিল। আমি 2 মাস পড়াবো, হলে হবে না হলে হবে না, সারা জীবন করবো নাকি? সবে থেকে চলছে এই সময়, সেপ্টেম্বর থেকে স্যার সেপ্টেম্বর এই মাসে 30 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হবে? ইন্টারভিউ স্টার্ট হবে কিনা জানি না, ভেরিফিকেশন তো বলছে, এখন স্যার বলা 23 মানে তো তারিখ আর থেকে। ঠিক না, এখন দেখা যাক কি হয়, ডেট স্যার যাবে জেনে যাবে ভোট জারি হয়ে গেছে, এইখানে কি ভেরিফিকেশন শুরু করবে ওরা? পরের মাসে। হ্যাঁ হ্যাঁ ভোটের, ভোট তো বলছি পরের ভোটে মাসে। শোনো তার আগে তো আমার যত রেজাল্ট মনে হয়, আসবে। আমার আমার খালি মাথায় যতটুকু বুদ্ধি আছে, আমি জানি আমি ভুলও হতে পারি, আমার যতটুকু মনে হয় যে আমি যদি এসএসসির জায়গায় হতাম তাহলে আমি 31শে আগস্টের আগে করতাম না, কারণ আমি টাইম যখন চেয়ে নিয়েছি তখন আমি কেন এত আগে করতে যাব? আমি যদি পার্সোনালি, আমি যদি কমিশনের চেয়ারম্যান হতাম, যে আমি 31শে আগস্ট অব্দি যখন আমার সুপ্রিম কোর্ট আমাকে অর্ডার দিয়ে দিয়েছে, তখন তার আগে আমি করে কি লাভ? এত আগে করে আমার ভোটের মধ্যে ঝামেলা করে লাভ আছে? বরঞ্চ আমি পার্টির হয়ে কাজ করবো, দুটো ভোট বাড়াবো, তাই না? আমার এত আগে খেটে খুটে কি লাভ? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি ভেবেছিলাম যে আপার প্রাইমারির হয়তো নোটিফিকেশন বেরোবে, কিন্তু বেরোলো না। মানে এগুলো তো অনলাইনে বলাও যাবে না, মুশকিল আবার। ঠিক আছে, আমি এখানে স্যার রেকর্ডিং করে স্যার আমার